সমরেশ মজুমদারের অর্জুন চরিত্রটি তো বাঙালি পাঠকদের কাছে খুবই প্রিয়। গল্পবাবুর আসরের গত দুটি সপ্তাহ থেকে শুরু হয়েছে কালাপাহাড়। আজ কালাপাহাড় তৃতীয় তথা শেষ পর্ব। আগের দুটি পর্বের লিঙ্ক এই পর্বের এন্ড স্ক্রিন ডেসক্রিপশন এবং আই বাটনে দেওয়া রইল। আসুন সংক্ষেপে শুনে নেওয়া যাক আগের দুটি পর্বে কি ঘটেছে। দাউদ খানের এক দুর্ধর্ষ সমরকুশলী সেনাপতি কালাপাহাড়, যিনি প্রথম জীবনে হিন্দু হলেও পরে মুসলিম ধর্ম গ্রহণ করেন এবং একের পর এক হিন্দু মন্দির ধ্বংস করতে থাকেন, তিনি নাকি উত্তরবঙ্গের পাহাড় জঙ্গল ঘেরা এক পুষ্করিণীর ধারে এক শিব মন্দিরের পাশে প্রচুর ধনসম্পদ লুকিয়ে রাখেন। তার একটা অংশের দাবিদার ছিলেন তাঁরই সহযোগী নন্দলাল সেন। নন্দলাল সেনের এক উত্তরপুরুষ হরিপদ সেন অমলদার কাছে আসেন এই সম্পত্তি খোঁজার ব্যাপারে সাহায্য চেয়ে, কিন্তু পরের দিনই তিনি শিলিগুড়ির এক হোটেলে খুন হয়ে যান। আবার হৈমন্তীপুর চা বাগানের মালকিন মমতা দত্তকে কেউ বা কারা তাঁর স্বামীর মৃত্যুর পর হুমকি দিতে থাকে চা বাগান বিক্রি করে দেওয়ার জন্য, কিন্তু তিনি তার না শোনায় একের পর এক শ্রমিক খুন হতে থাকেন তাঁর চা বাগানে। তাই তিনি অর্জুনের কাছে আসেন এই কেসে তাকে সাহায্য করার জন্য, কিন্তু কালাপাহাড়ের কেস থাকায় অমলদা পরদিনই অর্জুনকে পাঠান মমতা দত্তকে খবর দেওয়ার জন্য যে এই কেস তাঁরা নিতে পারছেন না। সেখানে গিয়ে অর্জুন দেখে যে মিসেস মমতা দত্তের দারোয়ান মৃত অবস্থায় পড়ে আছে। মিসেস মমতা দত্ত কোনো ক্রমে সিলিংয়ের নিচে এক চোরা কুঠুরিতে লুকিয়ে থাকায় রক্ষা পেয়ে যান। অর্জুন মেজর এবং স্থানীয় এক চা বাগানের ম্যানেজার ভানু বন্দ্যোপাধ্যায়ের সাহায্যে মিসেস মমতা দত্তকে উদ্ধার করেন। সেখানে অর্জুন জানতে পারে যে চা বাগানের পাশেই জঙ্গলের মধ্যে এক শিব মন্দির খুঁজে পেয়েছে আততায়ীরা, এবং তারা বলাবলি করছে যে যতক্ষণ মালকিন বেঁচে আছে তারা সব কাজ শুরু করতে পারছে না। অমলদা ও অর্জুন কি খুঁজে পাবে হরিপদ সেনের আততায়ীকে? কালাপাহাড়ের গুপ্তধনের সন্ধান কি পাওয়া যাবে? হৈমন্তীপুর চা বাগানের সাথে কি কালাপাহাড়ের গুপ্তধনের কোনো সম্পর্ক আছে? এসব প্রশ্নের উত্তর পেতে হলে শুনতে থাকুন কালাপাহাড় তৃতীয় তথা শেষ পর্ব। এখন মধ্যরাত। অন্ধকারে ডুবে থাকা অকেজো এই চা বাগানের শেড ট্রিগুলো থেকে মাঝে মাঝেই অদ্ভুত ডাক ভেসে আসছে। কৃষ্ণপক্ষের এমন রাত্রে সব শান্ত হয়ে গেলেও আকাশ থেকে একরকম মায়াবী আলো চুপি সারে নেমে আসে পৃথিবীতে। ঘন চায়ের লিকারে আধ চামচ দুধের মতো মিলে যায় সবার অজান্তে। দোতলার জানলায় বসে অর্জুন এই রকম দৃশ্যাবলী দেখে যাচ্ছিল। এই ঘরের একমাত্র খাটে পা ছড়িয়ে শুয়ে মেজর সশব্দে ঘুমোচ্ছিলেন। আজ রাত্রে তাঁর এখানে থাকার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। প্রতিবাদে কাজ না হওয়ায় বিছানায় শরীর এলিয়ে দিয়ে বসেছিলেন। খানিকক্ষণ চোখ বন্ধ করে ভাববেন, একবার ডাকলেই উঠে পড়তে দেরি করবেন না। অর্জুনের মনে হলো বাইরের পৃথিবীর সব শান্তি একা মেজরই ধ্বংস করতে পারেন। এই সময় অর্জুন আর পারল না। জানলা ছেড়ে এসে মেজরকে জাগাতে হলো। ধর্মড়িয়ে উঠে বসে মেজর বিস্ফারিত চোখে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। অর্জুন বলল, আপনার নাক থেকে এমন শব্দ বের হচ্ছে যে পাশে বসে থাকা যাচ্ছে না। তোমাকে বসে থাকতে কে বলেছে? রাগী গলা মেজরের। অর্জুন কাঁধ ঝাঁকালো। আপনি বলেছিলেন নাক না ডাকার কি একটা প্রক্রিয়া আবিষ্কার করেছেন। সেটা কাজে লাগাতে পারলে ঘুমন, নইলে প্লিজ জেগে থাকুন। এরকম গর্জন শুনলে সিকিমাইলের মধ্যে কোনো লোক আসবে না। ঘরের কোণে একটা ছোট্ট ডিমবাতি জ্বলছিল। মেজর খাট থেকে নেমে সংলগ্ন টয়লেটে ঢুকলেন। জলের শব্দ হলো, তারপর বেরিয়ে এসে বললেন, দেখো অর্জুন, যে ব্যাপারে মানুষের কোনো হাত নেই সে ব্যাপারে তাকে দায়ী করা উচিত নয়। একজন লোক চোখে দেখতে পান না, একজন হাঁটতে পারেন না ভালো করে, এইসব মানুষকে ভালো বাংলায় কি বলা হয়ে থাকে?
প্রতিবন্ধী। গুড, আমিও তাই। যখন ঘুমিয়ে পড়ি তখন আমার শরীর থেকে যে শব্দ বের হয় তার জন্য এই আমি কি দায়ী? তাহলে নাক ডাকা বন্ধ করার কোনো কৌশল আপনি জানেন না? জানি, কিন্তু এক কৌশলে দুদিন কাজ দেয় না। অর্জুন হেসে ফেলল, তারপর জানলায় ফিরে গেল। মেজর বলল, আমি তোমার মতলব কিছুই বুঝতে পারছি না। মিসেস দত্তকে নিয়ে ওরা সবাই চলে গেল, তুমি কেন জেদ ধরলে আজকে রাতটা এখানে থেকে যেতে? অর্জুন চাপা গলায় বলল, অসুবিধা কি? আপনার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাংলোর ভেতরটাও বেশ আরামদায়ক। আর আমাদের সঙ্গে তো কোনো অস্ত্রও নেই। একজন মহিলাকে যারা আক্রমণ করতে এসেছিল তারা দুজন পুরুষকে ভয় পাবেই। ওই আনন্দেই থাকো। যে দারোয়ানটাকে ওরা খুন করেছে সে যেন পুরুষ ছিল না। তাছাড়া তুমি যখন এই কেসটা নিচ্ছ না তখন খামোখা থেকে যাবার কি দরকার ছিল? মিস্টার ভানু ব্যানার্জির সঙ্গে চলে গেলেই হতো। এত অনিচ্ছা সত্ত্বেও মিসেস দত্ত শেষ পর্যন্ত চলে গেলেন। মেজর আরও কথা বলতেন, কিন্তু তিনি অর্জুনকে নিঃশব্দে হাত তুলে ইশারা করতে দেখলেন। তার রোমাঞ্চ হলো। চাপা স্বরে জিজ্ঞেস করলেন, কেউ আসছে নাকি? অর্জুন হাত নামিয়ে নিল, জবাব দিল না। মেজর ধৈর্য ধরতে পারলেন না। যতটা সম্ভব নিঃশব্দে অর্জুনের পিছনে গিয়ে দাঁড়ালেন। ডিমবাতির আলোয় চোখ অভ্যস্ত থাকায় প্রথমে কিছুই ঠাউর করতে পারলেন না। বাইরেটা ঘন অন্ধকার মনে হলো তাঁর। হতাশ হয়ে আবার ফিরে গেলেন ঘরের মাঝখানে। বিড়বিড় করে বললেন, নিজেকে কেমন বন্দি বন্দি মনে হচ্ছে। আকাশী আলোয় অভ্যস্ত হয়ে যাওয়া চোখে অর্জুন ছায়ামূর্তিটাকে দেখতে পেল। গেটের ওপাশে ঝুঁকে পড়ে কিছু করছে। তারপরই নজরে এলো একজন নয়, আরও সঙ্গী আছে। এরা সবাই খুব নিষ্ঠার সঙ্গে ওখানে কিছু করছে। মাঝে মাঝে পাশের জঙ্গলে ঢুকে যাচ্ছে লোকগুলো। জঙ্গলে ঢুকতেই সরু আলো জ্বলতে দেখল অর্জুন। ওরা টর্চ জেলে কিছু খুঁজছে। অর্জুন নিঃশব্দে জানলা ছেড়ে চলে এলো। মেজর পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিলেন। তার সামনে এসে নিচু গলায় বলল, আপনি ফোর্ট সামলান, আমি একটু ঘুরে আসছি। যদি কাল সকালের মধ্যে না ফিরি তাহলে অমলদাকে খবর দেবেন। তোমাকে একা ছাড়বো ভেবেছ? আমি কি এমনি এমনি রয়ে গেছি? না, আপনার যাওয়া চলবে না। দুজনের কিছু হলে সারা পৃথিবী জানতে পারবে না। মাই গড, তাহলে তোমার যাওয়ার কি দরকার? এই কেস তো তুমি নিচ্ছ না। অর্জুন কোনো উত্তর না দিয়ে নিচে নেমে এলো। মিসেস দত্তের কাজের মানুষ দুজন বাংলোর একতলাতেই শুয়ে আছে। বেরোতে হলে দরজা বন্ধ করার জন্য ওদের ডাকা দরকার, কিন্তু শব্দ করার ঝুঁকি নিল না অর্জুন। পিছনের দরজা খুলে সে নিঃশব্দে বাইরে বেরিয়ে এলো। দরজাটাকে যতটা সম্ভব চেপে বন্ধ করার চেষ্টা করলো। আকাশ নীল, প্রচুর তারা সেখানে। তাদের শরীর থেকে আলো চুঁয়ে আসছে। অর্জুন পিছনের বাউন্ডারি ডিঙিয়ে জঙ্গলে ঢুকে গেল। হঠাৎই একটা হতচ্ছাড়া পেঁচা চিৎকার করে মাথার ওপরে ডাল থেকে ডানা ঝাপটে উড়ে গেল। মিনিটখানেক চুপচাপ দাঁড়িয়ে জঙ্গল ছেড়ে চা বাগানের গলির মধ্যে ঢুকে পড়ল অর্জুন। গুঁড়ি মেরে সে অনেকটা ঘুরে বাংলোর গেটের দিকটাই চলে এলো। কান পাতল, কোনো কথা শোনা যাচ্ছে না। সে আর একটু এগোতেই গাছের ডালে আঘাত পেল। সামান্য শব্দ হলো, কিন্তু সেই সময় কাছে পিঠে একটা শেয়াল গলা ছেড়ে ডেকে উঠতেই শব্দটা চাপা পড়ে গেল। অর্জুন নিজের কাঁধে হাত বোলালো, আর তখনই পাতা মারাবার আওয়াজ কানে এলো। কেউ খুব কাছাকাছি হাঁটছে। সে চা গাছের মধ্যে হাঁটু মুড়ে বসে রইল। গাছের তলার ফাঁক দিয়ে হাত পাঁচেক দূরে সরু টর্চের আলো পড়তে দেখল সে। আলোটা ইতস্তত ঘুরে যেখানে স্থির হলো সেখানে একটা ছোট্ট পাতাওয়ালা আগাছা লাল হয়ে আছে। তারপরই একটা হাত সেই আগাছাটাকে মাটি শুদ্ধ উপড়ে নিল। আলো নিভে গেল এবং আওয়াজ ফিরে গেল যেদিক থেকে এসেছিল। ব্যাপারটা স্পষ্ট হলো, ওরা ফিরে এসেছে
রক্তের নাম করে যা ছড়িয়েছিল তার চিহ্ন মুছে ফেলতে। অর্থাৎ অত্যন্ত সাবধানী মানুষের বুদ্ধি ওদের নিয়ন্ত্রিত করছে। চা বাগানের গলিতে হাঁটলেই পাতা মারাবার শব্দ হবেই। অর্জুন প্রায় বুকে হেঁটে বাগানের ভেতর দিয়ে এগোতে লাগলো। হাত কুড়ি যাওয়ার পর সে লোকগুলোকে দেখতে পেল। মোট 4 জন। একজনের হাতে একটা ব্যাগ। নিজেদের মধ্যে নিচু গলায় কিছু বলছিল। তারপরই একজন একটা ছোট্ট পাথর কুড়িয়ে নিয়ে প্রচণ্ড জোরে বাংলোর দিকে ছুঁড়ে মারল। পাথরটা দোতলার জানলার কাছে লাগতেই সেটা ঝনঝন করে ভেঙে পড়ল এবং তার সঙ্গে সঙ্গে মেজরের আকাশ ফাটানো চিৎকার ভেসে উঠল। কে কে ছড়ে ঢিল? ঢিল ছুড়লে পাটকেল খেতে হয় তা জানিস? মেরে একেবারে হুতুম পেঁচা বানিয়ে দেবো শয়তানের নাতিদের। বদমাস মস্তানি হচ্ছে আমার সঙ্গে। সাহস থাকে তো সামনাসামনি এসে লড়। চেঁচামেচি চলছিল বটে, কিন্তু স্বরের ভেতর যে ভয়ার্ত ভাব তা অর্জুনের কান এড়িয়ে যাচ্ছিল না। লোকগুলো চাপা গলায় হেসে উঠল। একজন বলল, ও লোক আজ বাংলো ছেড়ে বের হবে না, চলো। হেলতে দুলতে ওরা হাঁটা শুরু করলো। এখন আর জঙ্গুলে পথে নয়, চওড়া যে রাস্তা হাইওয়ে থেকে ভাঙা সাঁকো পেরিয়ে বাংলোয় পৌঁছেছে সেটি ধরে ওরা হাঁটতে লাগলো। এই রাস্তা ধরে ওদের অনুসরণ করা বিপজ্জনক। অন্ধকারে চোখ অভ্যস্ত থাকলে পিছন ফিরলেই ওরা তাকে দেখতে পাবে, কিন্তু পাশের চা বাগান এত ঘন যে ওদের সঙ্গে তাল রাখা যাবে না সেখান দিয়ে হাঁটার চেষ্টা করলে। বাধ্য হয়ে অর্জুন ঝুঁকি নিল। ওদের বেশ কিছুটা এগিয়ে যেতে দিয়ে ও নিঃশব্দে অনুসরণ শুরু করলো। যেহেতু নিশ্চিন্ত হয়ে পড়ায় লোকগুলো নিজেদের মধ্যে গল্প করতে করতে হাঁটছিল, তাই ওদের ঠাওর পেতে অসুবিধা হচ্ছিল না অর্জুনের। এক সময় ওরা রাস্তা ছেড়ে চা বাগানের মধ্যে নামলো। সুবিধা হলো অর্জুনের। সে সঙ্গে সঙ্গে ওদের সমান্তরাল আর একটি গলিতে নেমে পড়ল। এদিকে চা গাছ অব্যবহারে বেশ লম্বা হয়ে গেছে, ফলে চমৎকার একটা আড়াল পেয়ে যাচ্ছে সে। ওরা এই পথে কোথায় যাচ্ছে? অর্জুন খুব কৌতূহলী হয়ে পড়েছিল। মিনিট 10 সতর্ক হাঁটার পরে ওরা একটা হাঁটু জলের নদীর ধারে পৌঁছে গেল। পাহাড়ি নদী, জলের স্রোত আছে। অর্জুন দেখল ওদের একজন ব্যাগ উপুর করে সংগৃহীত পাতা ঘাস জলের স্রোতে ফেলে দিল। রক্তের সব চিহ্ন জল গ্রাস করে নিল তৎক্ষণাৎ। চা বাগানের শেষ এখানেই, এই নদীর পাড়ে। ওপারে জঙ্গলের শুরু। লোকগুলোকে নদীর পাড় ধরে এবার নিচে এগোতে দেখা গেল। এবার ওদের অনুসরণ করতে হলে নদীর গায়ে ফাঁকা জায়গায় আসতেই হবে। ভোর হতে এখনও বেশ দেরি। অন্ধকারের আড়ালে যতটা সম্ভব এগিয়ে যেতে লাগলো অর্জুন। ব্যবধান যা, তাতে ওরা ঘাড় ঘুরিয়ে কিছুক্ষণ তাকিয়ে না থাকলে তাকে দেখতে পারবে না। অসতর্ক মানুষ তার চোখের সামনে ঘটে যাওয়া অনেক দৃশ্য দেখতে পায় না। এক্ষেত্রে ওরা তো কাজ সফলের আনন্দে বিভোর। এবার নদী একটু সংকীর্ণ এবং তার ওপর বাঁশের সাঁকো দেখা গেল। সেই সাঁকো বেয়ে লোকগুলো ওপারের জঙ্গলে ঢুকে গেল। এখানে জল বেশি নয়। যদি সাঁকোর ওপরে কেউ এদের অপেক্ষায় থাকে তাহলে সহজেই সাঁকোয় উঠলে তাকে দেখতে পাবে। এমনও হতে পারে লোকগুলো অনুমান করছে কেউ পিছনে আছে, তাই সাঁকোয় ওঠার জন্য অপেক্ষা করছে। সে ঝুঁকি না নিয়ে জলে নামল। গুটিয়ে নেওয়ায় প্যান্টের প্রান্ত হাঁটু পর্যন্ত থাকলেও জল মাঝে মাঝেই স্পর্শ করতে লাগলো। জুতো ভিজছে, কিন্তু কিছু করার নেই। নদীটা পেরিয়েই সে জঙ্গলে এসে দাঁড়ালো। লোকগুলো ঢুকেছে হাত কুড়ি তফাত দিয়ে। তাদের কোনো অস্তিত্ব এখন নেই। এদিকের জঙ্গল বেশ গভীর এবং হাঁটার পক্ষে নিতান্তই খারাপ। মিনিট 10 অন্ধকারে হাতড়ে শেষ পর্যন্ত একটা পায়ে চলা পথ পেল অর্জুন। সে অনুমান করল এই পথেই লোকগুলো এগিয়েছে। এই জঙ্গল অবশ্যই নীলগিরি ফরেস্টের একটা অংশ। হিংস্র জন্তু জানোয়ারের কথা প্রায়ই শোনা যায় এই জঙ্গলে। একেবারে খালি হাতে এগোনো ঠিক হচ্ছে না, কিন্তু মনে হচ্ছে মানুষ এখানে নিয়মিত যাওয়া আসা করে। হিংস্র মানুষের চেয়ে কোনো জন্তু হিংস্রতর হতে পারে না। হঠাৎ চোখে আলো এলো। অর্জুন পথ ছেড়ে জঙ্গলে ঢুকলো। মিনিট 3 চলার পর একটা খোলা চত্বর নজরে এলো। জঙ্গলের মধ্যে তাঁবু,
তাঁবুর বাইরে কার্বাইডের গ্যাসের আলো জ্বলছে গোটা চারেক। পাতার আড়ালে দাঁড়িয়ে সে লক্ষ্য করলো পাশাপাশি আরো গোটা তিনেক ছোট তাঁবু আছে। মূল তাঁবু থেকে কয়েকজন বেরিয়ে এলো। যে লোকগুলোকে সে অনুসরণ করে এখানে পৌঁছেছে তাদের দেখতে পাওয়া গেল। খুব বিনীত ভঙ্গিতে কথা শুনছে। তাঁবু থেকে বের হওয়া নতুন দুজন মানুষ ওদের পিঠ চাপড়ালো। এবার কাজ সেরে আসা লোকগুলো ছোট তাঁবুর দিকে চলে গেল। অর্জুন দেখলো দুজন কর্তা ব্যক্তি নিজেদের মধ্যে কথা বলে আবার তাঁবুর ভেতর ফিরে গেল। এবার সব শান্ত, শুধু গ্যাসের আলো দপদপ করে চলছে। কোথাও কোনো পাহারাদার আছে কিনা বোঝা যাচ্ছে না, না থাকাটাই অস্বাভাবিক। যারা এত পরিকল্পনা মাফিক কাজ করছে তারা নিজেদের নিরাপত্তার কথা ভাববে না এমন হতেই পারে না। আর এগিয়ে যাওয়া বোকামি হবে। অর্জুন জঙ্গলের মধ্যে দিয়ে নিঃশব্দে হাঁটতে লাগলো। মজমজ শব্দ হচ্ছে শুকনো পাতায় পা পড়ায়। মাঝে মাঝেই সে থেমে যাচ্ছে। হঠাৎ একটা চিৎকার ভেসে এলো। জন্তু জানোয়ার তাড়ানোর জন্য মানুষ ওই গলায় আওয়াজ করে। যতটা সম্ভব দূরত্ব রেখে খোলা চত্বরটাকে ঘুরে দেখলো অর্জুন। জঙ্গলের মাঝখানে চমৎকার জায়গা বেছেছে এরা। ইতিমধ্যে নদীর দিকের পথ দিয়ে আরো 4 জন লোক এসেছে। তারা বড় তাঁবুর সামনে দাঁড়িয়ে সাহেব বলে ডাকার পর একজন কর্তা বেরিয়ে এসেছে। অর্জুন শুনল লোকটা রিপোর্ট করছে ডেড বডিটাকে নদীর জলে চুবিয়ে ভালো করে পাথর দিয়ে বেঁধে রাখা হয়েছে, ভেসে যাওয়ার কোনো চান্স নেই। কর্তাটির স্বর জড়ানো, অদ্ভুত হিন্দি উচ্চারণে লোকটা বলল, बहुत अच्छा काम किया, बट तुम लोगों को यहाँ आने के लिए कौन बोला है? जो जगह में तुम लोगों को ड्यूटी दिया है वही जगह में सुबह तक रहो। সাহেব, এখন বাগানে কোনো মানুষ নেই, পুলিশ চলে গিয়েছে অনেকক্ষণ। ভয়ে কেউ বাগানে ঢুকবে না, তাই ভাবলাম খবরটা দিয়ে আসি। तुम लोगों को कुछ सोचने की जरूरत नहीं है, जो सोचना है वो हम लोग सोचेगा, जाओ। কর্তা আবার তাঁবুর ভেতর ঢুকে গেল। অর্জুনের মনে হলো লোকগুলো এমন ব্যবহার আশা করেনি। তাঁবুর কাছ থেকে কিছুটা সরে এসে তারা একটু গজরালো, তারপর নদীর দিকে চলে গেল। এবার ফেরা উচিত। ভোর হতে মাত্র ঘন্টা দেড়েক বাকি আছে। ভানু ব্যানার্জি অনেক করে বলেছিলেন মিসেস দত্তের সঙ্গে বাগান থেকে চলে যেতে, না গিয়ে ভালো লাভ হলো। অন্তত দারোয়ানের মৃতদেহের হদিশ আর তাঁবুগুলোর অস্তিত্ব জানা গেল। অর্জুন ডালপালা সরিয়ে হাঁটতে লাগলো। তাঁবু ছেড়ে কিছুক্ষণ হাঁটার পর তার মনে হলো সে দিক ভুল করেছে। নদীর দিকে যাওয়ার বদলে সে উল্টো দিকে চলে এসেছে। এখানে গাছের তলায় আগাছা বেশি। সে যত হাঁটছে তত ওপরের ডালে বসা বানরেরা হইচই শুরু করে দিয়েছে এবং তখনই সে টিন পেটানোর শব্দ শুনতে পেল। 2-3টে টিন একসঙ্গে পেটানো হচ্ছে। এই ঘন জঙ্গলে মানুষ টিন পেটায় জন্তু জানোয়ার তাড়াতে, কিন্তু এত গভীরে এই অসময়ে মানুষ কি করছে? জঙ্গলে যারা চুরি করে কাঠ কাটতে আসে তারা নিজেদের অস্তিত্ব এভাবে জানাবে না। চোরা শিকারীরাও নিঃশব্দে থাকে। মাথার উপর ঘুম ভাঙা বানরের দল কিছুতেই শান্ত হচ্ছিল না। অর্জুন তাদের এড়াতেই টিনের শব্দ লক্ষ্য করে এগোলো। খুঁটিমারি রেঞ্জে থাকার সময় সে জেনেছিল বাঘ জাতীয় হিংস্র পশু হলে বানরেরা এভাবে সারা জঙ্গলকে জানিয়ে দেয়। বানরের চিৎকারে পাখিদেরও ঘুম ভেঙেছে। মুহূর্তেই সমস্ত নৈশব্দ ভেঙে বাজার হয়ে গেল জঙ্গলটা। অর্জুন অসহায়ের মতো তাকালো। সে বুঝতে পারল যারা টিন পেটাচ্ছে তারা বানরের চিৎকার শুনে ভুল করেছে। জায়গাটা ছেড়ে যাওয়ার জন্য সে দ্রুত পা চালালো। বানরগুলো পেছন ছাড়ছে না। এ ডাল থেকে আরেক ডাল অন্ধকারেই লাফাতে লাগলো তারা। অর্জুন টিনের আওয়াজ যেখানে হচ্ছে সেখানে পৌঁছে যেতেই গুলির শব্দ শুনল। আকাশ কাঁপিয়ে সেই শব্দ জঙ্গলে ছড়িয়ে পড়তেই সব চিৎকার আচমকা থেমে গেল। একটা মানুষের হাসি শোনা গেল। সে হিন্দিতে বলল, क्या इस तरह फिटनेस से आजकल कोई काम नहीं होता है। शेर लोग बहुत चालू हो गया, गोली का आवाज से अभी सब भागेगा। দ্বিতীয় গলা প্রতিবাদ করলো, সাহেব গুলি ছুটতে মানা করেছিল কিন্তু। शेर जब खा जाएगा तब साहेब लोग हमको बचाएगा। जाओ सो जाओ,
अभी और कोई डर नहीं, मैं जगे हूं। অর্জুন আরেকটু এগোলো। তারপরই তার চোখের সামনে এই অন্ধকারেও দৃশ্যটি অস্পষ্ট ভেসে উঠল। অনেকটা জঙ্গল পরিষ্কার করে মাটি খোঁড়া হচ্ছে, প্রায় পুকুরের আদল নিয়ে নিয়েছে জায়গাটা। পুকুরের গায়ে তাঁবু পড়েছে, মনে হচ্ছে শ্রমিকরা সেখানেই রাত্রে থাকে। একটি লোককে বন্দুক হাতে তাঁবুর সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। অন্ধকারে তার নাক চোখ বোঝা যাচ্ছে না। অর্জুনের চোয়াল শক্ত হলো। তাহলে ব্যাপারটা এই, আসল কাজটি হচ্ছে এখানে, এবং বোঝাই যাচ্ছে কাজটি এখনো সফল হয়নি। কিন্তু চারপাশে নেহাতি জঙ্গল, গভীর জঙ্গল। লোকগুলো মাটি খুঁড়ে করছেটা কি? ধীরে ধীরে সে সরে এলো। অনেকটা ঘুরে শেষ পর্যন্ত এক কোমর জল পেরিয়ে সে চা বাগানে পৌঁছলো। যখন সূর্যদেব তখন জঙ্গলের মাথায় উঠে বসেছেন। বাংলায় পৌঁছতে কোনো বাধা পাওয়া গেল না। গেট খুলে ভেতরে ঢোকার সময় সে ভটভটির আওয়াজ শুনতে পেল। আড়াল খুঁজতে যাওয়ার মুখে সে মোটর বাইকে বসা ভানু ব্যানার্জিকে দেখতে পেল। ভানুবাবু হাত তুললেন, তারপর কাছে এসে বাইক থামিয়ে সবিস্ময়ে জিজ্ঞেস করলেন, এ কি অবস্থা? প্যান্ট ভিজে কেন? কোথায় গিয়েছিলে? অর্জুন বলল, তার আগে আপনি বলুন, হঠাৎ এত ভোরে ফিরে এলেন কেন? অস্বস্তিতে। তোমাদের এখানে ফেলে রেখে স্বস্তি পাচ্ছিলাম না। কোনো সমস্যা হয়নি তো? সমস্যা নয়, সমাধানের দিকে একটু এগোনো গিয়েছে। হঠাৎ ভানু ব্যানার্জি চিৎকার করে থামতে বললেন তাকে। বাইক থেকে নেমে এসে ঝুঁকে পড়ে ভানু ব্যানার্জি অর্জুনের পা থেকে টেনে টেনে যেগুলো ফেলতে লাগলেন সেগুলো ফুলে ফেঁপে ঢোল হয়ে আছে। অর্জুন জোঁকগুলো দেখল, অনেক রক্ত খেয়ে গেছে অসার করে। ভানু ব্যানার্জির জুতোর চাপেও মরছে না। এদের জন্য নুন দরকার। সুভাষিনী চা বাগানে ভানু বন্দ্যোপাধ্যায়ের বাংলোয় বসে চা খেতে খেতে কথা হচ্ছিল। মিসেস ব্যানার্জি মমতা দত্তর যত্ন নিয়েছেন। এখন কিছুদিন ঘুম আর বিশ্রাম। এই অবস্থায় তার উচিত চা বাগানের চিন্তা ছেড়ে নিজের বাড়িতে চলে যাওয়া, কিন্তু তিনি তাতে রাজি নন। তার বক্তব্য, চা বাগানটাও তো তার নিজের। স্বামীর ভালোবাসা আর উদ্যম মেশানো স্মৃতি। তাকে ছেড়ে তিনি কোথাও গেলে শান্তি পাবেন না। মিসেস ব্যানার্জি ইচ্ছেটাকে সম্মান করেছেন। ঠিক হয়েছে কিছুদিন ভদ্রমহিলা এই বাংলোতেই থাকবেন। আজ সকালে এখানে এসেই অমল সোমকে টেলিফোনে খবর দেওয়া হয়েছে। জলপাইগুড়ির থানায় ফোন করে বলা হয়েছে ওকে জানাতে। মেজর চা শেষ করে বললেন, আমি আমার কথা উইথড্র করছি। এই কেস আমাদের নেওয়া উচিত, তবে এই বেলাটা শরীর রেস্ট চাইছে। অর্জুন মেজরকে দেখল। আমাদের নেওয়া উচিত মানে? উনি নিজেকে বোধহয় একজন সত্যসন্ধানী হিসাবে ধরে নিয়েছেন। সে কোনো কথা বলল না। মেজরের মেজাজ চড়া হলো। ওই চুপচাপ, আমরা কি কাওয়ার্ড? আপনাকে কেউ কাওয়ার্ড ভাবতে সাহস পাবে না। কাল রাত্রে ঢিল খাওয়ার পর আপনি যেভাবে চেঁচিয়েছিলেন। অর্জুন মন্তব্য করল, ওরা কাওয়ার্ড, তাই ঢিল মারছিল। সামনাসামনি এলে দেখিয়ে দিতাম। মেজর বেতের চেয়ারে শরীর এলিয়ে দিলেন। ভানু ব্যানার্জি জিজ্ঞেস করলেন, তুমি কি মিস্টার সোমের জন্য অপেক্ষা করছো? অর্জুন ঘড়ি দেখল। ঠিক তা না, ওর এখানে পৌঁছতে দুপুর হয়ে যাবে। আমি ভাবছিলাম লোকাল থানাকে কতটা বিশ্বাস করা যায়। কি ব্যাপারে? এদের শক্তি সম্পর্কে। আমাদের প্রতিপক্ষ খুব তৈরি। তুমি কাল রাত্রে যা দেখেছো তা এখনো থানায় জানাওনি। জানাইনি, তার কারণ এত বড় একটা ব্যাপার ওখানে একদিনে ঘটেনি। আর সেটা যদি পুলিশ না জানে তাহলে অস্বস্তি হয়। ফরেস্ট ডিপার্টমেন্টের বিট অফিসাররা জঙ্গলে ঘোরে, তাদের চোখেও পড়বে না তা বিশ্বাস করতে পারছি না। তারা কেন পুলিশকে জানায়নি? আমি দেখেছি, এটা যদি থানায় বলি তাহলে ওদের কাছে খবর যে পৌঁছে যাবে না, তাই বা বিশ্বাস করব কি করে? কিন্তু পুলিশ ছাড়া আমরা তো ওদের বিরুদ্ধে কিছুই করতে পারি না। ভানু ব্যানার্জিকে চিন্তিত দেখালো এবং তখনই টেলিফোনটা বেজে উঠল। ভানু ব্যানার্জি রিসিভার তুলে বললেন, হ্যালো, ব্যানার্জি স্পিকিং। ও আপনি বলুন।
হ্যাঁ, ওরা আজ সকালেই আমার এখানে চলে এসেছেন। মিসেস দত্ত ভালো আছেন। তাই নাকি? না না, আমরাই চলে যেতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই। একটু চুপ করে থেকে আবার বললেন, নিশ্চয়ই, নিন। রিসিভারটা তিনি অর্জুনের দিকে এগিয়ে বললেন, মেঘ না চাইতেই জল। ব্যাপারটা না বুঝি রিসিভারে হ্যালো বলল অর্জুন। সঙ্গে সঙ্গে ওপারে অমল সোমের গলা বাজল, কি ব্যাপার হে, কোনো খবর না দিয়ে ওখানে বসে আছো? আরে আপনি কোত্থেকে বলছেন? লোকাল থানা থেকে। কাল রাত্রে ফিরলে না, কোনো খবর নেই দেখে আজ সকালে এসপির সঙ্গে হৈমন্তীপুরের দিকে যাচ্ছিলাম। তোমার মা ভাবছেন খুব, কবে যে একটু দায়িত্ব জ্ঞান হবে। অমল সোমের গলায় বিরক্তি এবার আর চাপা রইল না। অর্জুন সেটাকে উপেক্ষা করল। বিশ্বাস করুন, আর কোনো উপায় ছিল না। একটু আগে হৈমন্তীপুর থেকে ফিরেই আপনাকে খবর দেওয়ার জন্য জলপাইগুড়ি থানায় ফোন করেছি। ঠিক আছে, মিস্টার ব্যানার্জিকে বলো আমরা আসছি। লাইন কেটে দিলেন অমল সোম। মিনিট 40 পর অর্জুন তার অভিজ্ঞতার কথা দ্বিতীয়বার জানালো। প্রথমবার বলতে হয়েছিল ভানু ব্যানার্জি এবং মেজরকে। এখন ওদের সঙ্গে যোগ দিয়েছেন অমল সোম এবং এসপি। থানার দারোগাকে সঙ্গে আনেননি ওরা। অর্জুন থামলে এসপি বললেন, অদ্ভুত, এ তো সিনেমার চেয়ে সাংঘাতিক। আমাদের নাকের ডাগায় এমন সব কাণ্ড চলছে আর কিছুই জানতে পারিনি। অমল সোম বললেন, হৈমন্তীপুর চা বাগানে একটার পর একটা খুন কেন হচ্ছে, কেন বাগান বন্ধ, তা নিয়ে কি কখনো ভেবেছেন এসপি সাহেব? এসপি একটু থিতিয়ে গেলেন। আসলে শ্রমিক বিক্ষোভ থেকে এরকম হয় এমন একটা ধারণা তৈরি হয়েছিল। আমাদের ফোর্স এখানে করছেটা কি? অমল সোম বললেন, মিস্টার ব্যানার্জি, একবার ডিওফোর সঙ্গে দেখা করে কথা বলা দরকার। জঙ্গল এলাকাটা তাঁর, বোঝাই যাচ্ছে নিচের তলার কর্মচারীরা ওকে কোনো খবর দেননি। তবু ভানু ব্যানার্জি সঙ্গে সঙ্গে অপারেটরকে বললেন জলপাইগুড়ি শহরের ডিএফওকে ধরতে। একটু সময় নিয়ে অপারেটর জানালো, ডিএফও শহরে নেই, হলং বাংলোয় আছেন। সেখানকার টেলিফোন কাজ করছে না। অমলবাবুর অনুরোধে ভানু ব্যানার্জি একটা চিঠি লিখে ড্রাইভারকে পাঠিয়ে দিলেন সেখানে। সুভাষিনী চা বাগান থেকে মাদারিহাট হলং বাংলো মিনিট 20 রাস্তা। কেউ কিছুক্ষণ কথা বলছিল না, অথচ মেজর ছাড়া প্রায় প্রত্যেকেই একটা চাপা উত্তেজনার শিকার হয়ে পড়েছেন। মেজরই কথা বললেন প্রথমে। ওরা কোন ভাষায় কথা বলছিল অর্জুন? মানে ওদের পরিচয় জানার জন্য জিজ্ঞেস করছি। হিন্দিতে বলছিল। মাই গড, এ তো জাতীয় ভাষা। নিঃশ্বাস ফেললেন মেজর। কিছুই ধরা যাবে না তাহলে। এসপি বললেন, প্রথমে আমরা ডেড বডিটাকে উদ্ধার করব, জলে পড়ে থাকলে খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। অমল সোম মাথা নাড়লেন, ভুল হবে। আমরা যদি সরাসরি নদীতে গিয়ে মৃতদেহ তুলে নিয়ে আসি, তাহলে ওরা অ্যালার্ট হয়ে যাবে। ওরা বুঝবে আমরা ওদের কাজকর্ম সম্পর্কে ওয়াকিবহাল। অর্থাৎ ওরা যেখানে মৃতদেহ লুকিয়ে রেখেছে সেখানে তো কেউ চট করে খুঁজবে না। তাহলে আমরা জানলাম কিভাবে? ভানু ব্যানার্জি সমর্থন করলেন, ঠিক কথা, ওদের স্পাই সব জায়গায় আছে। অমল সোম বললেন, সেইটাই মুশকিল। আমি ভেবে পাচ্ছি না বাইরে থেকে এসে কিছু মানুষ কিভাবে এমন নেটওয়ার্ক তৈরি করলো। আমি একবার মিসেস দত্তের সঙ্গে কথা বলতে চাই ব্যানার্জি সাহেব। ভানু ব্যানার্জি উঠে দাঁড়ালেন। এসপি জিজ্ঞেস করলেন, আমি আসতে পারি? আসুন, তবে আপনাদের ওপর ওর আস্থা কম বলে জেনেছি। অমল সোম ভানু ব্যানার্জিকে অনুসরণ করলেন। একটু ইতস্তত করে এসপি ওদের পিছনে এগোলেন। অর্জুনের ব্যাপারটা ভালো লাগলো না। অমল সোম এক্ষেত্রে তাকে সঙ্গে যেতে বলতে পারতেন। সে অতখানি পরিশ্রম করলো, আর মাঝখানে এসে অমল সোম তাকে উপেক্ষা করছেন। চুপচাপ বসে থাকতে থাকতে তার ঘুম পেয়ে যাচ্ছিল। গত রাত্রের ক্লান্তি আচমকা গ্রাস করলো তাকে।
আধ ঘন্টা সময় কিভাবে কেটে গেছে সে জানে না। কাঁধে হাতের স্পর্শে জোর করে চোখ মেলল সে। অমলদা হাত সরিয়ে নিয়ে বললেন, খুব টায়ার্ড হয়ে আছো, একটু বিছানায় গিয়ে ঘুমিয়ে নাও। অর্জুন সোজা হয়ে বলল, না ঠিক আছে। সে দেখল ঘরে এখন সবাই উপস্থিত, এমনকি একজন নতুন ভদ্রলোক এসেছেন। মানুষটাকে সে দু একবার দূর থেকে দেখেছে, এই জেলার ডিএফও। অমল সোম বললেন, তুমি ঠিক বলছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। গুড। শোনো, আমি এখন জলপাইগুড়িতে ফিরে যাচ্ছি। অর্জুন হতভম্ব। ফিরে যাচ্ছেন মানে? আর এখানে কিছু করার নেই। এসপি সাহেব আছেন, ডিএফও এসে গেছেন, তুমি আছো, জাস্ট ওদের আক্রমণ করে কবজা করা। এর জন্য আমি থেকে কি করব, বুঝলে? অমল সোম খুব স্বাভাবিক গলায় বললেন, কিন্তু আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা ছিল। ও ঠিক আছে, এসো আমরা বারান্দায় গিয়ে কথা বলি। অমল সোম কারোর দিকে না তাকিয়ে সোজা বারান্দায় চলে গেলেন। অর্জুনের এটা খারাপ লাগলো, এত লোক এখানে দাঁড়িয়ে অন্তত বলে যাওয়া উচিত ছিল। সে বারান্দায় এসে বলল, ওদের না বলে এভাবে বেরিয়ে এলেন? না বলে মানে? ও আমরা কেউ এখানে ভদ্রতা করতে আসিনি। মিসেস দত্ত আমাদের ক্লায়েন্ট, তাঁর কাজ করতে এসেছি। কি বলছিলে বলো? হৈমন্তীপুর চা বাগানকে ঘিরে এই যে ব্যাপারটা চলছে, তার পেছনে অন্য কারণ আছে। মিসেস দত্ত আমাকে বলেছেন যে তিনি ওদের মুখে জঙ্গলে মন্দিরের কথা শুনেছেন। আমি নিজে দেখেছি ওরা একটা বিরাট জায়গা খুঁড়ে ফেলছে। তাতে হলোটা কি? আপনি বুঝতে পারছেন না কেন? হয়তো কালাপাহাড়ের সম্পত্তি খুঁজতে এরা এসেছে। একটা প্যানিক তৈরি করে বাগানটাকে ডেজার্টেড করে রাখলে ওদের কাজের সুবিধা হয়, আর তাই হচ্ছে। অর্জুন ব্যস্ত গলায় বলল, তুমি হয়তো শব্দটা ব্যবহার করলে না। হয়তো হ্যাঁ, মানে অনুমান করছি। অনুমান তো প্রমাণ নয় অর্জুন, এর আগেও এ কথা তোমায় বলেছি। কিন্তু লোকগুলো পাহারাদার নিয়ে জঙ্গলের ভিতর মাটি খুঁড়তে যাবে কেন? সেটা ওরাই জানে। তুমি কি কোনো মন্দির অথবা বিল দেখেছো? বিল এদিকে নেই। কালাপাহাড়ের সময় যদি থেকে থাকে তাহলে চা বাগান তৈরি করার সময় তা বুঝিয়ে ফেলা হতে পারে। মন্দির? না, দেখিনি। অত রাতে অন্ধকারে ভালো করে কিছুই দেখা যায়নি। মন্দির থাকলেও আমাদের চোখ এড়িয়ে গেছে। কিন্তু মিসেস দত্তের স্টেটমেন্ট অনুযায়ী ওরা মন্দিরের কথা বলছে যখন, তখন সেটা থাকবেই। ঠিক আছে, আজ তোমরা দিনের আলোয় যাচ্ছ, থাকলে দেখতেই পাবে। অমলদা, আপনি প্রথম থেকেই এমন ডিসকারেজ করছেন কেন? প্রথম থেকে আবার কি করলাম? অমল সোম হাসলেন। আমাদের দুজনের উচিত পরস্পরকে সাহায্য করা। তুমি একটা সত্যি কিছুতেই ভাবতে পারছো না যে কালাপাহাড় কোথায়, কোন বনের বিলের ধারে মন্দিরের গায়ে মাটির নিচে তার সম্পত্তি লুকিয়ে রেখেছিল। তাই লোকগুলো জানবে কি করে? খড়ের গাদায় সূঁচ খোঁজার চেয়েও ব্যাপারটা কঠিন। আমি যে কাগজপত্র দেখেছি তাতে কোনো নির্দিষ্ট এলাকার কথা বলেনি। হরিপদ সেন মনে করেছিলেন উত্তর বাংলায় সেই জায়গা। তা উত্তর বাংলায় তো জঙ্গলের অভাব নেই। ওর প্রতিপক্ষ কি করে এই বৈকুণ্ঠপুরকে শনাক্ত করলো? যুক্তি দাও। অর্জুন জবাব দিতে পারল না। হরিপদ সেনের প্রতিপক্ষ এমন সুনির্দিষ্ট খবর পেল কি করে? সে মাথা নাড়ল। আপনি হয়তো ঠিকই বলছেন, কিন্তু ওরা ওই রকম লুকিয়ে চুরিয়ে মাটি খুঁড়ে যাচ্ছে কেন? এর উত্তরটা ওখানে না গেলে পাওয়া যাবে না। বেশ, তুমি যখন চাইছো তখন আমি তোমাদের সঙ্গী হচ্ছি। আমার কাছে মৃত কালাপাহাড়ের সম্পত্তির থেকেও জীবিত কালাপাহাড়কে খুঁজে পাওয়া অনেক বেশি জরুরি। অমল সোম ঘরের দিকে পা বাড়ালেন।
জীবিত কালাপাহাড়? পিছন পিছন আসার সময় প্রশ্ন করল অর্জুন। হরিপদবাবুকে হুমকি দেওয়া চিঠির কথা ভুলে গেলে কি করে? ঘরে ঢুকে অমলসোম বললেন, না, যাওয়া হলো না। আপনাদের আপত্তি না থাকলে আমি সঙ্গী হচ্ছি। এসপি গম্ভীর মুখে বসেছিলেন। বললেন, আমি ডিএফওর সঙ্গে আলোচনা করছিলাম। কিছু লোক জঙ্গলের মধ্যে জোর করে জায়গা দখল করে মাটি খোঁড়াখুঁড়ি করছে। অবশ্যই এটা অন্যায়। এই অপরাধে আমরা ওদের গ্রেপ্তার করতেও পারি, কিন্তু হৈমন্তীপুর চা বাগানের খুনগুলোর সঙ্গে ওদের জড়াবার কোনো প্রমাণ আমার হাতে নেই। আর ওরা তো রয়েছে চা বাগানের সীমানার বাইরে। অমলসোম বললেন, ঠিক কথা। তাহলে ওদের জঙ্গল দখল করার অভিযোগেই গ্রেপ্তার করুন। পুরো দলটাকেই আমাদের চাই। কিন্তু কি লাভ হবে? কোর্টে তুললেই বেল নিয়ে যাবে। এটা নন বেলেবল অফেন্স নয়। কোর্টে তোলার আগে আমরা ওদের সঙ্গে কথা বলার সুযোগ পাব, তাই তো যথেষ্ট। ঠিক হলো সাঁড়াশি আক্রমণ হবে। হৈমন্তীপুর চা বাগান নদী পেরিয়ে একদল ঢুকবে, অন্য দল আসবে বিপরীত দিকের জঙ্গল পেরিয়ে। ডিএফওকে অর্জুন জায়গাটার আন্দাজ দিতে তিনি ম্যাপ এঁকে বুঝিয়ে দিলেন জঙ্গলের কোন অংশ দিয়ে ঢুকতে হবে। অর্জুনের অনুমান, ওদের দলে অন্তত জনা 15 মানুষ আছে। এরা প্রত্যেকেই সশস্ত্র এবং সতর্ক। ওরা যেভাবে মৃতদেহ সরিয়েছে তাতে তাদের দক্ষতা সম্পর্কে সন্দেহ নেই। এদের কবজা করতে হলে অন্তত 20 জন সেপাই চাই। এসপি এই অঞ্চলের 2 থানার অফিসারকে নির্দেশ দিলেন। বেশ সাজো সাজো আবহাওয়া শুরু হয়ে গেল। ভানু বন্দ্যোপাধ্যায় এই অভিযানে যেতে চাইলেন। অমলসোম আপত্তি প্রকাশ করলেন। তিনি বললেন, মিস্টার ব্যানার্জি, আপনি সুহাসিনী চা বাগানের ম্যানেজার। অন্য একটি চা বাগানের সমস্যায় আপনি জড়াচ্ছেন কেন? সমস্যাটা আমার বাগানেও ছড়াতে পারে মিস্টার সোম। তাছাড়া যে মানুষ হিমালয়ে ওঠে সেই মানুষ অন্যায়ের বিরুদ্ধে এমন অভিযানে না গিয়ে কি পারে? বেশ, তাহলে এক কাজ করা যাক। এসপি সাহেব, আপনি প্রথমেই হৈমন্তীপুরে যাওয়া আসার পথটাকে সিল করুন। ওখানকার সাঁকো ভাঙা, মোটর বাইক ছাড়া যাওয়া সম্ভব নয়। এত লোকের জন্য বাইক জোগাড় করা সম্ভব নয়। আপনি জনা 10 সেপাই নিয়ে বাগান পেরিয়ে নদীর দিকে এগিয়ে যান। মিস্টার ব্যানার্জি আপনাকে সাহায্য করতে পারবেন। আমি ডিএফওর সঙ্গে জঙ্গলের মধ্যে দিয়ে ঢুকছি বাকিদের নিয়ে। এই প্রথম মেজর কথা বললেন। অর্জুন কোন দলে যাচ্ছে? ও আমার সঙ্গেই যাবে, অমলসোম জানালেন। আর আমি? চেয়ার ছেড়ে ওঠার চেষ্টা করছিলেন মেজর। আপনি হেডকোয়ার্টার্সে থাকুন, মানে এখানে। একজনের তো পেছনে থাকা দরকার। ডিএফও যে আন্দাজ দিয়েছিলেন তাতে বৈকুণ্ঠপুর চা বাগানের গা ঘেঁষা জঙ্গলের উল্টো দিকের কাছাকাছি সরকারি রাস্তা অন্তত মাইল 3 দূরে। জঙ্গলের মাঝখানে সিঁথির মতো পিচের পথ চলে গিয়েছে। দিনে 4 বার বাস যায় এ পথে। ডিএফওর জিপে ওরা যে জায়গায় নামলো সেখানে শুধু ঝিঁঝির ডাক আর গাছের ঘন ছায়া। গাছগুলো যেন আকাশ ছোঁয়া, গা জড়িয়ে অজস্র পরগাছা ঝুলে থেকে কেমন রহস্যময় করে তুলেছে। ডিএফওর সঙ্গে ওই অঞ্চলের রেঞ্জার ছিলেন, 2 জন বিট অফিসার আর জনা 8 সেপাই। জানা গিয়েছিল 2 থানায় হাতের কাছে এখন 15 জনের বেশি সেপাই পাওয়া যায়নি। অর্থাৎ সশস্ত্র 15 জনের সঙ্গে লড়াই হবে এ পক্ষের 15 জনের। অর্জুনের হাতে কোনো অস্ত্র নেই। ডিএফও অথবা অমলদা সঙ্গে কিছু রেখেছেন কিনা তা অর্জুনের জানা নেই। গাড়ি থেকে নেমে ডিএফও বললেন, ওই যে দেখুন, জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের জিপ অথবা কন্ট্রাক্টরদের লরি যাবার কাঁচা পথ আছে। ইচ্ছে করলে ওই পথ ধরে আমরা আরো মাইল 2 এগিয়ে যেতে পারি। অমলসোম মাথা নাড়লেন। মাইল খানেক এগিয়ে গেলেই যথেষ্ট হবে, কারণ গাড়ির শব্দ বেশি দূরে না যাওয়াই ভালো। অতএব জিপগুলো জঙ্গলে ঢুকলো। এই দিন দুপুরে কেমন গা ছমছমে ভাব জঙ্গলের ভেতরে। দুপাশে ডালে বসে বানর আর পাখিরা সমানে চিৎকার করে যাচ্ছে। জিপ চলছিল ধীর গতিতে, কারণ এদিকে রাস্তা খুবই অসমান। মাঝে মাঝেই বানরগুলো সাহস দেখিয়ে রাস্তার মাঝখানে বসে পড়ছিল। ডিএফও হেসে বললেন, এদের সাহস দেখছি খুব বেড়ে গিয়েছে।
অমল সোম বললেন, রোজ আপনাদের জিপ দেখছে, সাহস তো বাড়বেই। ডিএফও বলল, আমাদের জিপ রোজ এই দিকে আসে না। ঠিক মাইল খানেক যাওয়ার পর ডিএফও জিপ থামাতে বললেন। এদিকে জঙ্গল আরো ঘন। একটা মাঝারি কাগজ সামনে রেখে তাতে কয়েকটা রেখা এঁকে বললেন, এই জায়গাটা আমরা জানি, আর অর্জুনবাবুর কথা ঠিক হলে এধারে আমাদের পৌঁছাতে হবে। মাইল দেড়েক পথ, অবশ্য পথ করে নিতে হবে। অমল সোম ঘাড় নাড়লেন। ঠিক আছে, জিপগুলো এখানেই থাক, আমরা দুটো দলে এগোবো। আমি আর অর্জুন 5 মিনিট আগে রওনা হচ্ছি, আপনি বাকিদের নিয়ে আসুন। ওদের ক্যাম্পের কাছাকাছি পৌঁছে যদি আমাদের দেখা না পান তাহলে একটু অপেক্ষা করবেন। আমি 3 বার শীষ দেব, শীষ শুনলে আপনারা চার্জ করবেন। ডিএফও মন দিয়ে শুনছিলেন। বললেন, কিন্তু আমরা পৌঁছবার আগেই যদি এসপি ওপাশ থেকে অ্যাটাক শুরু করেন? অমল সোম ঘড়ি দেখলেন। না, ওকে আমি একটা সময় দিয়েছি, তার আগে উনি বাংলো ছেড়ে নদীর দিকে এগোবেন না। আমি চেষ্টা করব একই সময়ে দুদিক থেকে আক্রমণ করতে। আপনি বাকিদের নির্দেশ দিন যাতে নিঃশব্দে এগোতে পারে। ডিএফওর সঙ্গে সশস্ত্র মানুষেরা রয়েছে, কিন্তু অর্জুন জানে না অমল সোমের সঙ্গে কোনো অস্ত্র আছে কিনা। সে নিজে তো নিরস্ত্র, কিন্তু অমলদা ইঙ্গিত করা মাত্র সে এগিয়ে চলল। লতানো ডালপাতা সরিয়ে অমল সোম ক্ষিপ্র গতিতে এগোচ্ছিলেন। অর্জুনের মনে হলো বয়স অমলদাকে একটুও কাবু করতে পারেনি। অন্তত 100 গজ যাওয়ার পর অমল সোম দাঁড়ালেন। কান পেতে কিছু শুনে নিশ্চিন্ত হয়ে বললেন, নিশ্চয়ই পায়ে চলা পথ আছে, একটু খোঁজো তো। এভাবে জঙ্গল ফুঁড়ে এগিয়ে যাওয়া অসম্ভব, পেলে জোরে শীষ দেবে। কথাটা নিজেই বলবে ভাবছিল অর্জুন। ওরা এখন বেশ ঘন জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে। অমল সোম এবার ডান দিকে হাঁটতে শুরু করলেন, সে বাঁ দিকে। প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকতে হচ্ছে যাতে জোঁক না ধরে। একটু বাদে পিছন ফিরে তাকিয়ে অমল সোমকে দেখতে পেল না অর্জুন। এদিকটায় বোধহয় বানরেরা নেই, শুধু পাখির ডাক, সঙ্গে ঝিঁঝি পাল্লা দিচ্ছে। মিনিট 10 জঙ্গল ভেঙে কাহিল হয়ে পড়ল সে। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে চারপাশে তাকালো। হঠাৎ মনে হলো চারপাশের এই সহজ সবুজের মধ্যে দাঁড়িয়ে সিগারেট খাওয়া আর ঠাকুর ঘরের পবিত্র আবহাওয়ায় ধূমপান করা একই ব্যাপার। শহরের দূষিত পরিবেশে যে চিন্তাটা মাথায় আসে না, এখানে প্রায় আদিম পরিবেশে সেটা প্রকট হওয়ায় অর্জুন প্যাকেটটা পকেটেই রেখে দিল। কয়েক পা এগিয়ে যেতে শর্ট আওয়াজ হলো। একটা সাদা খরগোশ ঝুলঝুল করে তাকে দেখছে। অর্জুন একটু ঝুঁকতেই সেটা বিদ্যুতের মতো পাশের গর্তে ঢুকে পড়ল। এগিয়ে চলল সে। এই জঙ্গলে একসময় বাঘেরা সংখ্যায় বেশি ছিল, এখনো কিছু আছে, তবে সচরাচর তাদের দেখা যায় না। কিন্তু বাইসন, বুনো শুয়োর, চিতা আর হাতি সংখ্যায় প্রচুর। সে যে এভাবে এগিয়ে যাচ্ছে সেটাতে ঝুঁকি থেকেই যাচ্ছে। কিন্তু জিপে আসার সময় ডিএফও বলেছেন, সাধারণত দিনের বেলায় এই অঞ্চলে হিংস্র জন্তুদের দেখা বড় একটা পাওয়া যায় না। হঠাৎ চোখের সামনে 8 ফুট চওড়া একটা পথ ভেসে উঠল। জঙ্গল কেটে এই পথ তৈরি করা হয়েছে, কিন্তু অযত্নের ছাপ রয়েছে সর্বত্র। পথটা চলে গিয়েছে জঙ্গলের আরও ভেতরে। অর্জুন পথটার উপর এসে দাঁড়ালো এবং তখন তার নজরে এলো গাড়ির চাকার দাগ। সে ঝুঁকে দেখল এই পথে প্রায়ই গাড়ি চলে। একটা দাগ রীতিমতো টাটকা। এই পথ নিশ্চয়ই হাইওয়ে থেকে বেরিয়েছে। ওরা যে পথ দিয়ে জিপে করে জঙ্গলে ঢুকেছে তার সঙ্গে নিশ্চয়ই কোনো সংযোগ নেই। সামনে এগিয়ে যাওয়ার আগে এই পথ ধরে একবার পিছিয়ে গিয়ে দেখে আসতে ইচ্ছে করছিল কোথায় প্রবেশ পথ। সে জোরে শীষ দিল 2 বার। মিনিট 3 মধ্যে আরো কয়েকবার শীষ দেওয়ার পর অমল সোমের দেখা পাওয়া গেল। রাস্তায় পা দিয়ে তিনি বললেন, বাহ, সুন্দর। আমি ভেবেছিলাম লোকগুলো এত কষ্ট করে তো রোজ যাওয়া আসা করতে পারে না, প্রয়োজনেই মানুষ পথ করে নেয়, ওরাও নিয়েছে। ভালো, খুব ভালো। রাস্তাটা কোত্থেকে বেরিয়েছে দেখা কি দরকার?
পিছনে তাকিয়ে কোনো লাভ নেই। আমাদের সঙ্গীরা ততক্ষণে এগিয়ে যাবেন। কিন্তু কথা হলো, যারা সমস্ত চা বাগানে জাল বিছিয়ে রয়েছে তারা এমন একটা রাস্তা কি বিনা পাহারায় রেখে দেবে? সন্দেহ হচ্ছিল অর্জুনেরও, কিন্তু পাহারাদাররা কাছে পিঠে থাকলে ঘন জঙ্গলের আড়াল তাদের নিশ্চিন্তে রেখেছে। হাঁটা শুরু করে অমল সোম বললেন, আমাদের ডিএফও সাহেব নিশ্চয়ই খুব রেগে যাবেন। বুঝেছ, তাঁর জঙ্গলে বাইরের লোক গাড়ি চালাবার রাস্তা বানায়, অথচ তিনি কিছুই জানেন না। অর্জুন অমল সোমকে একবার দেখল। আজকাল অমলদা এমন করে সাধারণ কথা বলেন যে মনেই হয় না উনি অত বড় সত্যসন্ধানী। অমলদার কি বয়স বাড়ছে? নইলে সব জেনে শুনেও তিনি সুভাষিনী চা বাগান থেকে চলে যেতে চাইছিলেন কেন? কথাটা সে না বলে পারল না। অমল সোম হাসলেন। এখন তো তেমন কিছু কাজ নেই, এই খিদে ধরে আটক করা, তাই চলে যেতে চেয়েছিলাম। পরে মনে হলো লোকটার সঙ্গে একটু কথা বলার জন্য থাকা যেতে পারে। এত জায়গা থাকতে ঠিক এখানেই যে কালাপাহাড় তার সম্পদ লুকিয়েছে, এই খবরটাও পেল কি করে? নিশ্চয়ই ওর ইতিহাস ভালো জানা আছে, অন্তত আমাদের চেয়ে অনেক বেশি খবর রাখে। হঠাৎ একটা তীব্র বাঁশির শব্দ শোনা গেল, ফুটবল ম্যাচের শেষ বাঁশির চেয়েও দীর্ঘ। তারপরই গুলির শব্দ, খুব কাছেই, সেই সঙ্গে মানুষের আর্তনাদ। অমলদা চাপা গলায় বললেন, চটপট কোনো গাছে উঠে পড়ো। হাতের কাছে যে গাছ, তার সারা গায়ে এত শ্যাওলা যে হাত দিতেও ঘেন্না হয়। সে দ্রুত রাস্তা ছেড়ে গভীর জঙ্গলে ঢুকে পড়ল। ওপাশে গুলির শব্দ এবং সেই সঙ্গে মানুষের চিৎকার চলছে। দুপদাপ পায়ের আওয়াজ ভেসে আসছে। অর্জুন আর একটু এগোতেই দৃশ্যটা দেখতে পেল। জঙ্গলের আড়ালে দাঁড়িয়ে ডিএফও সাহেব সমেত পুরো বাহিনী, যারা তাদের সঙ্গে এ পথে এসেছিল, তারা করুণ মুখে দাঁড়িয়ে। ওদের ঘিরে রেখেছে জনাটেক অস্ত্রধারী। একজন বন্দীদের হাত বাঁধার কাজে ব্যস্ত। ওদের নেতা বলে যাকে মনে হচ্ছিল, সে ডিএফওকে একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে। ডিএফও মাঝে মাঝে জবাব দিচ্ছেন। এক সময় বাঁধার কাজ শেষ হয়ে গেলে বন্দীদের লাইন করিয়ে নিয়ে যাওয়া হলো। অর্জুন দেখল আরও দুজন লোক পাহারায় থেকে গেল। ডিএফও কি করে ধরা পড়লেন? ওর সঙ্গীরা অস্ত্র ব্যবহারের সুযোগই পেল না। অর্জুন ব্যাপারটা বুঝতে পারছিল না, কিন্তু আপাতত তাদের দলগত শক্তি কমে গেল। এবার এসপিও ওপাশ থেকে আক্রমণ করলে ওরা স্বচ্ছন্দে এদিক দিয়ে পালাতে পারবে। হঠাৎ হাত কুড়ি দূরের জঙ্গলটাকে একটু নড়তে দেখল সে। পাহারাদারদের নজর সেদিকে নেই। অর্জুন অনুমান করল অমল সোম ওই দিক দিয়ে এগিয়ে যাচ্ছেন, এবং এভাবে এগোনোর মানে হলো ওই লোক দুটোর মুখোমুখি হওয়া। পাহারাদারদের একজন বিড়ি ধরাবার জন্য বন্দুক দুই পায়ের মাঝখানে রেখে ঝুঁকে দাঁড়ালো। দ্বিতীয়জন মুখ তুলে গাছের ডাল দেখছিল। দেখতে দেখতে বলল, আজ রাত্রের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। ওরা কি করে চলে এলো বলতো? প্রথমজন বিড়ি ধরিয়ে বলল, জানি না, কিন্তু এটা আমার ভালো লাগছে না। ওরা যদি কাল এই সময় আসতো তাহলে ভালো হতো, আমাদের কাউকে পেতই না। সব কটাকেই তো ধরা হয়েছে, কাল অবধি থাক বন্দি হয়ে। সব কটাই যে ধরা পড়েছে তা কে বলতে পারে? যাবে কোথায়? এগোতেই নজরে পড়ে যাবে। পিছিয়ে আবার থানায় খবরও তো দিতে পারে। তুমি ভাই বড্ড বেশি ভয় পাও। রোজগার করতে গেলে অত ভয় পেলে চলে না। আজকের রাতটা কাটলেই সব চুকে যাবে যেখানে সেখানে। লোকটা কথা শেষ করলো না। অর্জুন এগোচ্ছিল। সে চকিতের জন্য অমল সোমকে দেখতে পেল। প্রায় একই সময়ে দুজনে আক্রমণ চালালো। লোক দুটো কিছু বোঝার আগেই মাটিতে পড়ে গেল। দুজনেই অসতর্ক ছিল। ওদের উপর করে শুয়ে ঘাড়ের পাশে মৃদু আঘাত করতেই চেতনা হারালো। এরপর খুব দ্রুত ওদের পোশাক ছিঁড়ে মুখের ভেতর ঢুকিয়ে বাকিটা দিয়ে হাত এবং পা বেঁধে ফেলা হলো। অমলদাকে অনুসরণ করে অর্জুন তার শিকারকে টানতে টানতে নিয়ে গেল ঝোপের মধ্যে। কাজ শেষ করে অমলদা জিজ্ঞেস করলেন, তোমার কি মনে হচ্ছে ওরা রাস্তা থেকে লোক ধরে এনে হাতে বন্দুক ধরিয়ে দিয়েছে? কি জানি, এরা তো কোনো প্রতিরোধ তৈরি করতে পারল না। তাহলে ডিএফওর বাহিনীকে ধরলো কি করে? খোঁজ নিয়ে দেখো, এরা নিশ্চয়ই এক্স পুলিশম্যান।
এই রাজ্যের না হলে পাশের রাজ্যের। চলো। বোঝা যাচ্ছে এত বড় জঙ্গলের সর্বত্র ছড়িয়ে রাখার মতো পাহারাদার এদের নেই। অমলদা ঘড়ি দেখছিলেন। এমনিতে বেশ দেরি হয়ে গেছে। এসপির আক্রমণের সময় থেকে তাঁরা বেশ পিছিয়ে পড়েছেন। তবু অর্জুনের একটু ভালো লাগছিল। এতক্ষণ ছিল খালি হাতে, এখন লোক দুটোর অস্ত্র পাওয়া গিয়েছে। সবশুদ্ধ 4টে গুলি বন্দুক পিছু বরাদ্দ হয়েছিল বোধহয়। এরা ডিএফওর বাহিনীর সঙ্গে লড়াই করেনি বলে বাঁচোয়া। যে পথে বন্দীদের নিয়ে যাওয়া হয়েছে সেই পথটাই ধরেছিলেন অমলদা। প্রায় কাছাকাছি আসার পর তিনি বললেন, তুমি ডান দিকে এগোও, ওই গাছটাই উঠে বসো। আমরা এসপি সাহেবের জন্য অপেক্ষা করি। আমি বাঁ দিকে আছি। সময় চলে যাচ্ছিল। অর্জুন ঘড়ি দেখল। এসপি সাহেবের যে সময়ে আসার কথা তার থেকে প্রায় 20 মিনিট ঘড়ির কাঁটা বেশি ঘুরে গেছে। ব্যাপারটা কি ঘটেছে সে বুঝতে পারছিল না। গাছের যে ডালটায় সে বসেছিল তার অনেকটাই পাতায় ছাওয়া, বসতেও আরাম লাগছে। কিন্তু গত রাত্রের পরিশ্রমের পর এই রকম আরামদায়ক জায়গায় বসে থাকা অত্যন্ত ঝুঁকি নেওয়া হবে। ঘুম এগিয়ে আসছে গুঁড়ি মেরে। সেটা টের পেতেই অর্জুন নিজেকে সবল করার জন্য আর এক ধাপ ওপরে উঠল। বেকায়দায় শরীর রাখলে সব সময় সতর্ক হতে হয়। এবার তার দৃষ্টি গাছের মাথা ছাড়াতে পেরেছে অনেকটাই। প্রথমেই দূরে সরু ফিতের মতো জল চোখে পড়ল। চা বাগানের গা ঘেঁষে যে নদীটা চলে গিয়েছে, যেটা পার হয়ে এই জঙ্গলে সে এসেছিল, সেটা অনেক নিচে বাঁক নিয়েছে। সে চোখ সরালো। অনেকটা ন্যাড়া জায়গা, কিছু মানুষ দাঁড়িয়ে আছে। পাশে 2টো গাড়ি, একটা জিপ, অন্যটা অ্যাম্বাসেডর। অর্জুন খুব উত্তেজিত হয়ে পড়ল। এই ঘন জঙ্গলের মধ্যে জিপ আর অ্যাম্বাসেডর মানে ওটাই শত্রু শিবির। জায়গাটা মোটেই দূরে নয়। মানুষগুলোকে এখান থেকে স্পষ্ট চেনা যাচ্ছে না। অমল সোম যেদিকে আছেন সেখান থেকে এই দৃশ্য দেখা সম্ভব নয়। অর্জুনের ইচ্ছে হলো গাছ থেকে নেমে অমল সোমকে ডেকে এনে দৃশ্যটা দেখায়। সে আর একটু নজর সরাতেই চোখ ছোট হয়ে এলো। ওটা কি? মন্দির মন্দির মনে হচ্ছে। গাছের আড়ালে কি মন্দিরের চূড়ো? আবছা হলেও খানিকক্ষণ লক্ষ্য করার পর আর সন্দেহ রইল না। শ্যাওলা পড়ে পড়ে প্রায় কালচে হয়ে গেছে মন্দিরের চূড়ো। না, আর সন্দেহের অবকাশ নেই। দুর্ভেদ্য জঙ্গল, বিশাল বিল, শিব মন্দির। তাজ্জব ব্যাপার হলো আজ দেশের সব রকমের জঙ্গল বন বিভাগের নখদর্পণে। বন বিভাগ নিশ্চয়ই জানে কোথায় কি আছে। এই মন্দিরের অস্তিত্ব তাদের অবশ্যই জানা আছে, কিন্তু ডিএফওর সঙ্গে আলোচনার সময় বোঝা গিয়েছিল ব্যাপারটা তিনি জানেন না। হয়তো বেশি দিন এই জেলায় আসেননি, অথবা জঙ্গলের কোনো প্রান্তে একটা ইটের চূড়ো আছে কি নেই তা তাকে জানানোর প্রয়োজন মনে করেননি অধস্তন কর্মচারীরা। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো এই মন্দির খুঁজে বের করা। হরিপদ যে অনুমান করেছিলেন কালাপাহাড় তাঁর সম্পদ উত্তর বাংলায় লুকিয়ে রেখে গেছেন, কোচবিহারের রাজার সঙ্গে যুদ্ধের পর সেটা সম্ভব বলেই মনে হতে পারে। কিন্তু উত্তর বাংলা মানে কয়েকশো মাইল জুড়ে জঙ্গল আর মন্দিরের পর মন্দির। ধীরে ধীরে অর্জুন নিচে নেমে এলো এবং তখনই পায়ের আওয়াজ কানে এলো। কেউ পাতা মারিয়ে আসছে। যদিও এখন সে সশস্ত্র, তবু মুখোমুখি হওয়া বুদ্ধিমানের কাজ হবে না। যতটা সম্ভব নিজেকে গাছের আড়ালে রেখে সে শুনল শব্দটা খুব কাছ দিয়েই তাকে পেরিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ যে লোকটি চলেছে সে খুব নিশ্চিন্ত, কিছু খোঁজার তাগিদ তার নেই। মুহূর্তেই সিদ্ধান্ত নিয়ে নিল অর্জুন। খানিকটা দূরত্ব রেখে সে অনুসরণ শুরু করলো শব্দটির সঙ্গে পা মিলিয়ে। মিনিটখানেক হাঁটার পরই লোকটাকে দেখা গেল। কাঁধে একটা লাঠি নিয়ে খোস মেজাজে হেঁটে চলেছে। একে পেছন থেকে যতটুকু বোঝা যাচ্ছে মোটেই অন্য বন্দুকধারীদের মতো মনে হলো না, বরং চেহারায় এদেশীয় মানুষের ছাপ স্পষ্ট। লোকটা হঠাৎ দাঁড়িয়ে পড়ল, এপাশ ওপাশ তাকালো, তারপর নিচু হয়ে এগিয়ে চলল। ওর এগোবার ভঙ্গিতে যথেষ্ট সতর্ক ভাব ফুটে উঠেছে এবার। আর তখনই গুলির শব্দ শুরু হয়ে গেল। শব্দ ভেসে আসছে নদীর দিক থেকে। পোর্টেবল লাউডস্পিকারে এসপির গলা অস্পষ্ট শোনা যাচ্ছে। প্রতিপক্ষকে আত্মসমর্পণ করার নির্দেশ দিচ্ছেন তিনি। এদিক থেকে গুলি ছোড়া এখনো শুরু হয়নি। অর্জুন দেখল গুড়ি মেরে এগিয়ে যেতে যেতে এইসব শব্দ কানে যাওয়া মাত্র হকচকিয়ে গিয়ে মাটিতে বসে পড়েছে লোকটা। দুপাশে আগাছার ঝোপ থাকায় তাকে দেখা যাচ্ছে না, কিন্তু সে যে আর নড়ছে না এটাও ঠিক। অর্জুনের মনে হলো লোকটা এই দলের কেউ নয়।
অথচ বাইরের লোক জঙ্গলের এত গভীরে স্বচ্ছন্দে হেঁটে আসেই বা কী করে? নিশ্চয়ই এটা ওর প্রথম আসা নয়। অন্যদিন যখন এসেছে তখন বাধা পায়নি কেন? গোলমাল লাগছে এখানেই। হঠাৎ অর্জুন ভূত দেখল যেন, নাকি অর্জুনকে ভূত বলেই মনে হলো লোকটার। যে পথে এসেছিল সেই পথে ফিরে যাওয়ার জন্য এগিয়ে আসতেই সে দেখল একজন মানুষ বন্দুক হাতে দাঁড়িয়ে। এক মুহূর্তেও দেরি না করে সে হাঁটু মুড়ে বসে কাকুতি মিনতি শুরু করে দিল। তার গলায় দিশি ভাষা, সে কিছু জানে না। তাকে ছেড়ে দিলে সে সোজা নিজের ঘরে ফিরে যাবে। অর্জুন জিজ্ঞেস করলো, তোমার নাম কি? মাংরা। এখানে কি করতে এসছো? লোকটা চুপ করে রইল। এবার ওদিকে প্রত্যাঘাত শুরু হয়েছে। গুলিগোলার শব্দ খুব কাছেই এগিয়ে এসেছে। এই শব্দে লোকটা কুঁকড়ে যাচ্ছিল। অর্জুন হাতের বন্দুক ছেড়ে হুকুম করলো, তুমি যেখানে যাচ্ছিলে সেখানে চলো। নেই নেই, আমাকে ছেড়ে দিন। লোকটা প্রচণ্ড ভয় পেয়ে গেছে। তুমি যদি আমার কথা শোনো তাহলে বেঁচে যাবে, নইলে চলো। লোকটা সম্ভবত তার মতো করে পরিস্থিতিটা বুঝল। নিতান্ত অনিচ্ছায় সে হাঁটা শুরু করলো গুঁড়ি মেরে। অর্জুন বুঝতে পারছিল না এতটা পথ সহজভাবে এসে ও এখান থেকে গুঁড়ি মারা শুরু করেছিল কেন। ও কি বুঝতে পেরেছিল কেউ অনুসরণ করছে? সঙ্গে সঙ্গে চলার ধরন বদলেছিল। এটা ঠিক হলে অর্জুন দেখল একটা বড় পাথর দু হাতে সরাচ্ছে লোকটা। কিছুক্ষণ চেষ্টার পর সেটা সরাতেই বেশ বড় সুড়ঙ্গ স্পষ্ট নজরে এলো। সুড়ঙ্গের সামনে দাঁড়িয়ে লোকটা এবার অর্জুনের দিকে তাকালো। অর্জুন ইশারা করতে সে মাথা নুয়ে ভেতরে ঢুকলো। একটু বাদে তাকে আর দেখা যাচ্ছিল না। যে কোনো সুড়ঙ্গের মতো এর ভেতরটা বেশ অন্ধকার। কোনো রকম আলোর সাহায্য ছাড়া ওখানে পা বাড়াতে ঠিক সাহস হচ্ছিল না অর্জুনের। সুড়ঙ্গের মুখ যদি ওপাশে কোথাও থাকে তাহলে এই লোকটি, যার নাম মাংরা, স্বচ্ছন্দে এই সুযোগে পালিয়ে যেতে পারবে। অবশ্য ওকে ধরে রেখেই বা তার কি লাভ? অর্জুন ইতস্তত করছিল। গুলিগোলা চলছে ওপাশে, অবিরাম শব্দ বাজছে। যুদ্ধক্ষেত্র হয়ে গেছে নির্জন জঙ্গল। অর্জুন সুড়ঙ্গের দিকে তাকালো। এটা কে বানিয়েছে? এরাই। যেটুকু বোঝা যাচ্ছে তাতে নূতনের চেহারা নেই। হঠাৎ কাছাকাছি মানুষের উত্তেজিত গলা শোনা গেল। লোকগুলো এদিকেই আসছে। কোনো পথ না পেয়ে অর্জুন দ্রুত সুড়ঙ্গে নামলো। নেমেই মনে হলো লোকগুলো এখানে এলেই সুড়ঙ্গটাকে দেখতে পাবে। ইঁদুরের মতো অবস্থা না হয় তখন। পেছন থেকে মাংরার গলা পেল অর্জুন। পাথরটা টেনে আনুন মুখে, জলদি। অতএব বন্দুক রাখতে হলো। সুড়ঙ্গের মুখে রাখা পাথরটাকে কোনো মতে টেনে এনে আড়াল তৈরি করতেই ভেতরটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। এক বিঘত দূরের কোনো জিনিস দেখা যাচ্ছে না। অর্জুন হাতড়ে হাতড়ে বন্দুকটাকে শেষ পর্যন্ত খুঁজে পেল। খুঁজে পেতে মনে সামান্য ভরসা এলো। সে চাপা গলায় জিজ্ঞেস করলো, তুমি কোথায়? এখানে বাবু। তৎক্ষণাৎ সাড়া পাওয়া গেল। আমার দিকে এগোবার চেষ্টা একদম করবে না। আপনার দিকে কেন যাবো বাবু? আপনি বরং আমার পেছনে আসুন। অর্জুন ঢোক গিলল। দাঁড়াও, তোমার পেছনে যাবো যে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। একটা টর্চ যদি সঙ্গে থাকতো। টর্চ কেনার পয়সা কোথায় পাবো বাবু? আমার এখানে হাঁটা অভ্যাস হয়ে গিয়েছে। একটু অপেক্ষা করুন, আপনার চোখ ঠিক সইয়ে যাবে। লোকটা হাসলো। কেউ কাউকে দেখতে পাচ্ছে না, অথচ কথা হচ্ছে। মাটির ওপরে কি ঘটছে তা এখানে দাঁড়িয়ে বোঝার উপায় নেই। অবশ্য দাঁড়ান শব্দটা বেশ বাড়াবাড়ি হয়ে গেল। কোমর অনেকখানি ভেঙে মাথা নুইয়ে দাঁড়াতে হচ্ছে এখন। অর্জুন দেখলো এখন অন্ধকার যেন আগের চেয়ে অনেক পাতলা, কিন্তু দেখে পথ চলার মতো নয়। একটা মানুষের আদল কি তার সামনে ফুটে উঠেছে? সে ঠিক নিশ্চিত হতে পারল না। অর্জুন জিজ্ঞেস করলো, তুমি এই সুড়ঙ্গটা ভালো চিনলে কি করে? লোকটা হাসলো। এখনকার কথা নাকি, সেই ছোটবেলা থেকে চিনি। হ্যাঁ, জঙ্গলে খেলা করতে এসে একদিন খুঁজে পেয়েছিলাম। সুড়ঙ্গটা কোন দিকে গেছে? মন্দিরে। মন্দির মানে শিবের মন্দির? অর্জুনের গলার স্বর প্রতিধ্বনিত হলো। কি জানি,
দেবতা টেবতা কিছু নেই ওখানে। লোকটা যেন পিক করে থুতু ফেলল। এখানে যে সুড়ঙ্গ আছে তা তোমাদের গ্রামের সবাই জানে? না, আমি আর আমার বন্ধু জানতাম। সে কোথায়? মরে গিয়েছে সাপের কামড়ে এখানে আসার সময়। কবে? অর্জুনের শরীর শিরশির করল। এখানে এখনো সাপ থাকা আশ্চর্যের নয়। সে অনেক দিন আগেকার কথা, আমি আর কাউকে বলিনি। কেন? বললেই তো সবাই জেনে যাবে। এটা আর আমার থাকবে না। তোমার থাকবে না মানে? এই গুহাটা এখন আমার একার। এবার লোকটার গলা বেশ গম্ভীর শোনালো। তুমি এখানে কি করো? মালপত্র রাখি। কিসের মালপত্র? সেটা বলে যাবে না। তবে এখন তো বন্দুক দেখিয়ে আপনি জেনে গেলেন। তুমি কি চুরি চামারি করো? লোকটা কোনো জবাব দিল না। প্রশ্নটা করেই অর্জুনের মনে হলো না করাই ভালো ছিল। লোকটা তাকে পছন্দ করছে না। এর ওপর সে বেকায়দায় ফেলতে চাইছে বুঝে যদি হঠাৎ আক্রমণ করে বসে তাহলে এই অন্ধকারে সে কিছুই করতে পারবে না। কিছুক্ষণ চুপচাপ অর্জুন একটু হাসার চেষ্টা করলো। তুমি এখানে রোজ আসো? না বাবু, দরকার পড়লে আসি। এখানে কিছু বাইরের মানুষ আস্তানা গেড়েছে, তারা তোমাকে বাধা দেয়নি? দিয়েছিল, আমাকে বলেছে এদিকে আর না আসতে। তারপর? আমার দরকার পড়ে তাই আসি। ওরা বললেই শুনবো কেন? আজকেও তো বাধা দিতে পারতো। দিলে চলে যেতাম, কালও ফিরে গিয়েছি। এরা এখানে কতদিন আছে? তা 1 মাস হয়ে গেল বাবু। তোমাদের গ্রামের সবাই জানে? জানবে না কেন? মোড়লকে টাকা দেয় কাজ করার জন্য। ফরেস্ট ডিপার্টমেন্টের লোক জানে? লোকটা হাসলো। আপনার পিঠে একটা পিঁপড়ে হাঁটলে আপনি জানবেন না? অর্জুন বুঝলো লোকটা একেবারে বোকা নয়, আর এখানকার চারপাশে মানুষদের হাতে রেখে দলটা কাজ চালাচ্ছে এটা বোঝা গেল। এবার লোকটা বলল, চলুন আমি আগুন জ্বালিয়ে দিচ্ছি। এখানে কয়েকটা শুকনো ডাল আমি রেখে গিয়েছিলাম। ফস করে দেশলাই জ্বালালো লোকটা। একটু খুঁজতেই বেটে বেটে কয়েকটা ডাল পেয়ে গেল। দ্বিতীয় এবং তৃতীয় কাঠি খরচ করে সেগুলো ধরালো। তারপর এগোতে লাগলো। বাতাসের অস্তিত্ব বোঝা যাচ্ছে না, নাকে ডাল পোড়া গন্ধ ভেসে আসছে। অর্জুন ছায়া মাখা কাঁপা আলোয় লোকটিকে অনুসরণ করছিল। এবড়ো খেবড়ো পথ, কুঁজো হয়ে চলার জন্য কোমরে ব্যথা শুরু হয়ে গেল। মিনিট 3 হাঁটার পর লোকটা দাঁড়ালো। অর্জুন দেখলো সামনে দুটো পথ, সুড়ঙ্গ দুদিকে চলে গিয়েছে। লোকটা বলল, ওই দিকে গেলে মন্দিরের গায়ে পৌঁছে যাওয়া যায়। এই দিকটায় আমি মালপত্র রাখি। আপনি কি এবার আমাকে যেতে দেবেন? কোথায় যাবে তুমি? আমার জিনিস নিয়ে বেরিয়ে যাব। বেরিয়ে যাবে কোথায়? বাইরে তো গোলাগুলি চলছে। ও আমার কিছু হবে না। আচ্ছা, আপনি কোন দলে? যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে। তার মানে পুলিশ? আমি পুলিশ নই। সেটা অবশ্য আপনাকে দেখেও বোঝা যায়। তাহলে চলি। তোমার এই পথটা আমি দেখব। পথ তো বেশি নেই, এই একটুখানি। লোকটা ভাবলো খানিক। শুনুন, আপনি যদি আমাকে বাধা দেন তাহলে আমি ছেড়ে দেব না। আমি কিছুই করছি না। লোকটা এবার বাঁ দিকে এগোলো। 3 পা যেতেই সুড়ঙ্গ শেষ। সামনে পাথরের পাঁচিল। লোকটা আর একটা ডাল ধরালো। তারপর এক কোণে রাখা একটা বস্তা তুলে নিল। অর্জুন সেটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি আছে ওর ভেতর? জিনিস। কি জিনিস? লোকটা অস্বস্তিতে পড়ল। তার এক হাতে মশালের মতো ধরা আগুন, অন্য হাতে বস্তাটা। হঠাৎ বেশ কাতর গলায় বলল,
মাসখানেক আগে এক জোরদারের ঘর থেকে কিছু বাসন চুরি করে এখানে লুকিয়ে রেখেছিলাম। হাওয়া ঠান্ডা হতে নিয়ে যাচ্ছি। তোমাকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। তারপর অর্জুন হকচকিয়ে গেল। আগুনের ছোঁয়ায় লোকটির মুখ কেমন রহস্যময়। অর্জুন বলল, অন্যায় করছো, তোমার জেল হবে, সেটাই শাস্তি। তারপর মানে? জেল থেকে তো একদিন ছাড়া পাবো, পেয়ে কি করব? কাজকর্ম করবে। সেটা পেলে তো এখনই করতাম। বলে লোকটা সোজা এগিয়ে গেল অর্জুনের দিকে। আক্রমণ প্রতিহত করার জন্য মুহূর্তেই তৈরি হয়ে গেল অর্জুন, কিন্তু তার গা ঘেঁষে লোকটা নির্বিকার মুখে বেরিয়ে গেল। আলো এবং বস্তা হাতে কুঁজো হয়ে হেঁটে গেল যেদিক থেকে তারা এতক্ষণ এসেছিল সেই পথে। লোকটা অন্যায় করছে, কিন্তু অর্জুন ভেবে পেল না সে কি করতে পারে। ওই অন্যায়ের জন্য গুলি করা যায় না, পিছনে ধাওয়া করে ওকে আটকে যে পুলিশের হাতে তুলে দেবে সে পরিস্থিতি এখন নেই। কিন্তু একটা লোক যে এমন নির্বিকার মুখে অন্যায় করে যেতে পারে একটুও পাপবোধে পীড়িত না হয়ে, তা একে না দেখলে সে ভাবতে পারত না। হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল। অর্জুন ফাঁপড়ে পড়ল। লোকটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আলো চলে গেছে। তার মেরুদণ্ড পর্যন্ত শিট শিট করে উঠল। লোকটা তাকে ফাঁদে ফেলে গেল না তো? অন্ধকার সুড়ঙ্গে রেখে দিয়ে ও সুড়ঙ্গের মুখ বন্ধ করে চলে যেতে পারে। নাকে এখন ডাল পোড়া গন্ধ লাগলো, তার মানে অক্সিজেন দ্রুত কমে আসছে। নতুন বাতাস ঢোকার যদি কোনো পথ না থাকে তাহলে এখানে দম বন্ধ হয়ে মরতে হবে। অর্জুন দ্রুত লোকটাকে অনুসরণ করতে চাইল, কিন্তু কয়েক পা যেতেই অন্ধকারে হোঁচট খেয়ে ছিটকে পড়ল এক পাশে। হাতের বন্দুকটা সশব্দে আছাড় খেলো পাথরে। উঠে বসল সে। হাঁটুতে বেশ চোট লেগেছে পড়ার সময়। তার মাথায় এখন একমাত্র চিন্তা, এই সুড়ঙ্গ থেকে বের হতে হবে। সাপ দূরের কথা, একটা বিছে যদি এই অন্ধকারে তাকে কামড়ায় তাহলেও সে কিছুই দেখতে পাবে না। মিনিটখানেক হাতড়ে হাতড়ে সে বন্দুকটাকে খুঁজে পেল। পড়ে যাওয়ার পর এটি কি অবস্থায় আছে তা বোঝা যাচ্ছে না। অর্জুন স্থির করল সে ফিরে যাওয়ার চেষ্টা করবে না। অতটা পথ অন্ধকারে হাতড়ে হাতড়ে যাওয়ার কোনো মানে হয় না। লোকটা বলেছিল তারা সুড়ঙ্গের এই মুখের কাছেই চলে এসেছে, আর একটু হাঁটলে মন্দিরের গায়ে পৌঁছে যাওয়া যাবে। অন্তত লোকটা সেরকমই বলেছিল। বন্দুকটাকে লাঠির মতো ব্যবহার করলো অর্জুন। এতে পথ চলতে বেশ সুবিধে হচ্ছে। তার বুকে একটা ভয় চাপা ছিলই, যদি সুড়ঙ্গের দুটো মুখই বন্ধ করে দেওয়া হয় তাহলে এখানে সারা জীবন যক্ষের মতো বন্দী হয়ে থাকতে হবে। এই ভয়টাই যেন ঊর্ধ্বশ্বাসে নিয়ে চলেছিল অর্জুনকে। ইতিমধ্যে দুবার আছাড় খেতে হয়েছে তাকে। মুখে মাকড়সার জাল জাতীয় কিছু জড়িয়েছে। অদ্ভুত এক ধরনের পচা গন্ধ নাকে আসছে। যে লোকগুলো কালাপাহাড়ের সম্পদ অন্বেষণে এখানে এমন পাকা ব্যবস্থা করে জাঁকিয়ে বসেছে, তারা যে এই সুড়ঙ্গের সন্ধান এখনো পর্যন্ত পায়নি সেটা বেশ বোঝা যাচ্ছে। পেলে এই রকম আদিম গন্ধ এখানে থাকতো না, কিন্তু পেল না কেন এইটে ভাবতে অবাক লাগছে। আছাড় খেয়ে হাঁটুতে বেশ ব্যথা হয়ে গেছে এরই মধ্যে। অর্জুন খুব ধীর সতর্ক হয়ে হাঁটছিল এবং হঠাৎ তার চোখে এক ফালি আলো স্নিগ্ধতা ছড়ালো। খানিকটা দূরে একটা ফাঁক গলে সুড়ঙ্গের মধ্যে সেই আলো এসে পড়েছে। পায়ের তলায় টুকরো পাথর, সহজভাবে হাঁটা যাচ্ছে না। মাথার ছাদ ক্রমশ আরো নিচে নেমে এসেছে। তারই মধ্যে দ্রুত জায়গাটা অতিক্রম করতে গিয়ে অর্জুন আচমকা পাথর হয়ে গেল। একেবারে কাছ থেকেই ফোঁস ফোঁস করে আওয়াজ আসছে। প্রচণ্ড রেগে যাওয়া সেই প্রাণী সাপ ছাড়া কিছু নয়, এটুকু বুঝতে সময় লাগলো না। এই অবস্থায় সামান্য নড়াচড়া মানে সাপটির ছোবল শরীরে নেওয়া। আবার দাঁড়িয়ে থাকলেই যে সাপটি নির্লিপ্ত হয়ে ছেড়ে দেবে এমন ভরসা কোথায়? অর্জুন মুখ ঘুরিয়ে দেখার চেষ্টা করলো। আলোর ফালি আর দূরে নয়, তাই এখানে অন্ধকার তেমন জমাট বেঁধে নেই। চোখ শব্দ অনুসরণ করতেই বিশাল ফনাটাকে দেখতে অসুবিধা হলো না। সাপটা মাটি ছেড়ে
প্রায় সুড়ঙ্গের ছাদ পর্যন্ত ফনা তুলে দুলছে। ছোবল মারার ঠিক আগের ভঙ্গি এটা। মাথার ভেতরে বিদ্যুৎ চলে যাওয়ার মতো দ্রুত কেউ বলল, আক্রমণ করো, এবং একই সঙ্গে বন্দুক ধরে রাখা হাতটা সচল হলো। ট্রিগার নয়, লাঠির মতোই ব্যবহার করলো অর্জুন, এবং সেই সঙ্গেই সাপটা ছোবল বসালো। বন্দুকের যেখানে তার মুখ ঘষতে গেল তার আধ ইঞ্চি দূরেই অর্জুনের আঙুল ছিল। যত দ্রুতই হোক, অর্জুনের আগেই সাপটা দ্রুততম হতে পেরেছিল। সাপটাকে ছিটকে সুড়ঙ্গের অন্ধকারে নিয়ে গিয়েছিল বন্দুকের আঘাত। সমস্ত শরীরে বরফের কাঁপুনি নিয়ে অর্জুন কয়েক মুহূর্ত অপেক্ষা করল। ওই আঘাত সামলে ফিরে আসা সম্ভব ছিল না বলেই বোধহয় ফোঁস ফোঁস আওয়াজ বন্ধ হয়ে গিয়েছিল। অর্জুন দ্রুত এগিয়ে গিয়ে সুড়ঙ্গের মুখের কাছে উবু হয়ে বসল। তার চোখ সুড়ঙ্গের ভেতর দিকে। এবার বন্দুকের ট্রিগারে আঙুল। সাপটা যদি এদিকে আসতে চায় তাহলে সে সরাসরি গুলি করবে। এখন অনেকখানি জায়গা স্পষ্টই দেখা যাচ্ছে। প্রায় মিনিট তিনেকের অপেক্ষা বিফলে গেল। সাপটা ফিরে আসার কোনো লক্ষণই দেখা গেল না। অর্জুন এবার সুড়ঙ্গের মুখের দিকে তাকালো। ওপাশে কি আছে বোঝা যাচ্ছে না। সে আলো আসার পথটা ধরে চাপ দিল। একটুও নড়ল না জায়গাটা। লোকটা বলেছিল মন্দিরের পাশে গিয়ে উঠেছে এই সুড়ঙ্গ। ওপাশে যুদ্ধের ফল কি হয়েছে তা বোঝা যাচ্ছে না। যদি লোকগুলো জিতে থাকে প্রথম রাউন্ডে, তাহলে শিব মন্দির তো তাদের দখলেই থাকবে। কিন্তু এখানে অনন্তকাল এভাবে বসে থাকা যায় না। বন্দুকের বাঁট দিয়ে আলো আসার পথটাকে আঘাত করতে লাগলো অর্জুন। একটু একটু করে ফাঁকটা বড় হচ্ছে। অর্জুনের শরীর ঘামে ভিজে যাচ্ছিল। ওপাশে একটা বড় পাথর রয়েছে, সেটাকে কিছুতেই সরানো সম্ভব হচ্ছে না। দ্বিতীয় দফার চেষ্টা করার পর যেটুকু ফাঁক হলো তাতে কোনো মতে বেরিয়ে যাওয়া যায়। ওপাশে কি আছে তা নিয়ে মাথা না ঘামিয়ে অর্জুন এগিয়ে যেতেই কানে মানুষের গলা ভেসে এলো। আওয়াজটা আসছে সুড়ঙ্গের ভেতর থেকে। সে চটপট শরীরটাকে তুলে বাইরে নিয়ে আসতেই পাথরটা নড়ে আবার সুড়ঙ্গের মুখে সরে এসে আটকে গেল। ওঠার সময় ওটি যদি ফিরে আসতো তাহলে আর দেখতে হতো না। এবং তখনই অর্জুনের খেয়াল হলো তার বন্দুক সুড়ঙ্গের মধ্যেই পড়ে আছে। বন্দুকের জন্য আবার সুড়ঙ্গে নামাটা বোকামি হবে। অর্জুন চারপাশে তাকাতেই মন্দিরটাকে দেখতে পেল। ডালপালার অজস্র পাতায় চাপা পড়ে গেছে। সেই প্রাচীন মন্দিরের মতোই সরু ইটের গাঁথুনি, তার অনেক জায়গায় ভাঙনের চিহ্ন স্পষ্ট। অর্জুন ধীরে ধীরে এগোলো। কালাপাহাড় যদি এখানে এসে থাকে তাহলে ধরে নেওয়া যেতে পারে এই মন্দির তার হিংসার শিকার হয়নি। কিন্তু কেন? মন্দিরটি আকৃতিতে খুব বড় নয়, তবে কয়েকশো বছর আগে মূল মন্দির চত্বর কতখানি ছিল সেটা এখন আন্দাজ করা মুশকিল। এখানে ধারে কাছে কোনো বিল তো দূরের কথা, জলের চিহ্ন দেখা যাচ্ছে না। উত্তর বাংলার এই প্রান্তে বিল দেখা যায় না বললেই চলে। ভৌগোলিক কারণেই সেটা সম্ভব হয়ে ওঠেনি। সেই সময় ছিল কিনা তাও বোঝা মুশকিল। কিন্তু জঙ্গলের মধ্যে এমন একটা মন্দির আছে, এই খবর যখন স্বয়ং ডিএফও জানেন না, তখন সব জেনে শুনে হরিপদ সেনের প্রতিপক্ষ এখানে আসার পিছনে নিশ্চয়ই যথেষ্ট যুক্তি আছে। মন্দিরের মুখটায় এসে দাঁড়াতেই গুলির শব্দ কানে এলো। সুড়ঙ্গে ঢোকার সময় যেরকম ঘন ঘন গুলি ছোড়া হচ্ছিল, এখন আর সেটা হচ্ছে না। এই প্রায় বন্ধ হয়ে যাওয়া আওয়াজ বলে দিচ্ছে ওদিকে যুদ্ধ শেষ হয়ে এসেছে। আপাতত কোন পক্ষ জিতল সেইটাই বোঝা যাচ্ছে না। অর্জুন দেখলো মন্দিরে কোনো দরজা নেই। ভেতরটা প্রায় অন্ধকার, কারণ কোনো জানলাও নেই। যেখানে সে দাঁড়িয়ে আছে সম্ভবত একসময় সেখানটা বারান্দা ছিল, এখন সেটা মাটির সমান রেখায় নেমে এসেছে, অর্থাৎ পুরো মন্দিরটাই বসে গিয়েছে। ভেতরে ঢোকার খুব ইচ্ছে হচ্ছিল ওর, কিন্তু একেবারে খালি হাতে প্রায় অন্ধকার প্রাচীন ঘরে ঢুকতে সাহসও হচ্ছিল না। শেষ পর্যন্ত একটা গাছের মোটা ডাল ভেঙে লাঠি তৈরি করে নিল সে। ওটাকে মেঝেতে ঠুকে আওয়াজ করতে করতে মন্দিরের মুখটায় দাঁড়াতেই অনেকখানি চোখে পড়ল। সন্তর্পণে ভেতরে ঢুকেই সে চারপাশ তাকিয়ে দেখে নিল, না, কোনো মানুষ অথবা জন্তু এখানে নেই, বরং মেঝেটা বেশ পরিষ্কার করা। এরকম বন্ধ জায়গায় একটা স্যাঁতস্যাঁতে গন্ধ থাকা স্বাভাবিক ছিল, যেটা একেবারেই নেই। হঠাৎ তার চোখে পড়ল মেঝেতে কিছু চিকচিক করছে। কয়েক পা হেঁটে সেটি কুড়িয়ে নিতেই
স্পষ্ট হলো এখানে নিয়মিত লোকজন আসে, নইলে বিদেশি সিগারেটের প্যাকেট এখানে পড়ে থাকতো না। হরিপদ সেনের প্রতিপক্ষ কি এই মন্দিরটাকে থাকার জায়গা হিসাবে ব্যবহার করত? তাহলে তো অন্যান্য অনেক কিছুই চোখে পড়ত। অর্জুন ভালো করে ঘুরে ঘুরে ঘরটাকে দেখল। হাঁটার সময় লাঠিটাকে নিজের অজান্তে মেঝেতে ঠুকছিল। হঠাৎ কানে আওয়াজ যেতেই সে চমকে মুখ নামালো। শব্দটা যেন অন্যরকম লাগছে। খুব জোরে ঠুকতেই মেঝেটা নড়ে গেল। অর্জুন উপুড় হয়ে বসে আবিষ্কার করল হাত দুয়েক চওড়া একটা কাঠের প্ল্যাটফর্ম মেঝেতে সেঁটে রাখা হয়েছে। তার ডান কোণে চাপ না পড়লে ওটা কিছুতেই নড়বে না। সে ধীরে ধীরে চাপ দিতে লাগলো। চাপ যত বাড়ছে তত বিপরীত দিকের প্ল্যাটফর্ম ওপরে উঠে আসছে। ওটা সোজা হয়ে দাঁড়াতে গর্তটা চোখে পড়ল ভালোভাবে। একটা কাঠের সিঁড়ি নেমে গিয়েছে নিচে। সিঁড়ির চেহারাটা সম্পূর্ণ নতুন। ঠিক এই সময় মন্দিরের গায়ে গুলির আওয়াজ হলো। চমকে উঠল অর্জুন। প্ল্যাটফর্মটা কোনো মতে বন্ধ করেই সে এক লাফে মন্দিরের অন্ধকার কোণে গিয়ে দাঁড়ালো, লাঠিটাকে শক্ত মুঠোয় ধরে। লোকটা ছিটকে মন্দিরে ঢুকলো। তারা খাওয়া বাঘের মতো দেখাচ্ছিল তাকে। ডান হাতে রিভলভার দরজার দিকে তাক করে সে ধীরে ধীরে ঘরের ভেতর এগোচ্ছিল। অর্জুন দেখল এর সমস্ত মনোযোগে বাইরের শত্রু আছে। দরজাটাকে খেয়াল রেখে লোকটা প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছে। মন্দিরের বাইরে কারো ছায়া দেখেই লোকটা একটা গুলি ছুঁড়ল। ইতিমধ্যে সে প্ল্যাটফর্মের বাঁ দিকে পৌঁছে গিয়েছে। জুতো দিয়ে আঘাত করলো সে ঠিক সেই জায়গায় যেখানে চাপ পড়লে প্ল্যাটফর্মটা সোজা হয়। আর সময় নষ্ট না করে লোকটা সিঁড়িতে পা দিল। নামবার সময় একটু বেকায়দায় নামতে হচ্ছে, কিন্তু দরজা থেকে চোখ আর রিভলভার সরাচ্ছে না। অর্জুন লোকটার শরীরটাকে নিচে নেমে যেতে দেখছিল। হঠাৎ তার ইন্দ্রিয় সজাগ হতেই সে বিদ্যুতের মতো দেয়াল ছেড়ে এগিয়ে এসে লোকটার কাঁধে প্রচণ্ড আঘাত করলো। লোকটির কাঁধ তখন মেঝে থেকে সামান্যই উঁচুতে ছিল। আঘাত লাগা মাত্র তার হাত থেকে রিভলভার ছিটকে মেঝেতে পড়ে গেল। সেই সময়ের মধ্যেই দ্বিতীয়বার আঘাত করলো অর্জুন। উত্তেজনায় এবারের আঘাত কাঁধের নিচে পড়তেই লোকটা আচমকা এগিয়ে গেল। তার হাত প্ল্যাটফর্মের ওপর পড়তেই সেটা চট করে নিচে নেমে এসে তার মাথায় আঘাত করলো। লোকটার শরীর এখন সিঁড়ি এবং প্ল্যাটফর্মের মধ্যে আটকে গেছে। অর্জুন রিভলভারটা তুলে নিল। প্ল্যাটফর্মটাকে এক হাতে সোজা করতেই বোঝা গেল লোকটা এখন অজ্ঞান হয়ে আছে। ওকে টেনে ওপরে তোলা তার পক্ষে সম্ভব নয়। ঠিক এই সময় বাইরে থেকে এক ঝাঁক গুলি ছুটে এসে ওপাশের দেয়ালে লাগলো। অর্জুন তড়াক করে লাফিয়ে আবার উল্টো দিকে দেয়ালে চলে গেল। এই গুলি কারা ছুঁড়ছে? লোকটা যখন প্রতিপক্ষ এবং তার উদ্দেশ্যে এই গুলি ছোড়া হচ্ছে, তখন চিৎকার করে জানান দেওয়া দরকার। ভুল করে ওরা তাকেই গুলি করতে পারে। সাধারণ সেপাইরা তো এই অবস্থায় তাকে চিনতে পারবে না। হঠাৎ ঠক করে আওয়াজ হতেই অর্জুন দেখল প্ল্যাটফর্মটা নিচে নেমে আগের মতো বসে গেছে। না জানা থাকলে ওটাকে আর আলাদা করে চেনা মুশকিল। তার মানে লোকটা এর মধ্যেই জ্ঞান ফিরে পেয়ে পালিয়েছে। অর্জুন চিৎকার করলো, গুলি ছুড়ো না, আমি অর্জুন। বাইরে থেকে কোনো সাড়া এলো না। চারধার এখন নিস্তব্ধ। কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছে না, যারা বাইরে বন্দুক উঁচিয়ে রয়েছে তারা দেখা মাত্রই গুলি করবে। এসডিপিও ও ভানুদা অথবা অমল সোম না আসা পর্যন্ত সে চট করে ওদের বোঝাতে পারবে না। অর্জুন প্ল্যাটফর্মটার দিকে তাকালো। সুড়ঙ্গ কোথায় আর এই প্ল্যাটফর্ম কোথায়? নাকি দুটোর মধ্যে সংযোগ রয়েছে? সে বুঝতে পারছিল না কি করবে। লোকটা যদি সিঁড়ি দিয়ে নেমে সেই সুড়ঙ্গটাকে পেয়ে যায় তাহলে ধরা মুশকিল হবে। তার মনে পড়ল সুড়ঙ্গ থেকে উঠে আসার সময় ভেতরে কিছু মানুষের গলার স্বর শুনতে পেয়েছিল। ভেতরে যিনি আছেন বেরিয়ে আসুন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। চিৎকার ভেসে আসতেই অর্জুন স্বস্তি পেল। সে সমানে গলা তুলে বলল, আমি অর্জুন, গুলি ছুড়তে নিষেধ করুন। কথাগুলো শেষ হওয়া মাত্র পায়ের শব্দ হলো। অর্জুন এসপি সাহেবের মুখ দেখতে পেল। পিছনে বন্দুক হাতে সেপাইরা। এসপি বললেন, মাই গড, এখানে কি করছেন? আর কি করব, আপনার সেপাইরা যেভাবে গুলি ছুড়ছেন যে পিছোতেই পারছি না। তাও আপনি যদি ওদের আক্রমণ করে এখানে পালিয়ে আসেন তাহলে ওরা আপনাকে ছেড়ে দেবে কেন? ইটস নট ডান। ওদের দেখে তো আপনার ভুল হওয়ার কথা নয়। আমি ওদের দেখে গুলি ছুড়িনি। মিথ্যা কথা।
ওরা আমাকে জানিয়েছে যে গুলি ছুটছিল সে এসে এই মন্দিরের ভেতরে এসে লুকিয়েছে। এসপি চারপাশে তাকালেন। এখানে আপনি ছাড়া তো কেউ নেই। চারপাশে যা ঘটনা ঘটছে তারপর কারোর ওপর বিশ্বাস রাখা খুব মুশকিল। আপনাকে এর উপযুক্ত কৈফিয়ত দিতে হবে। অর্জুনের হাসি পাচ্ছিল। সে বলল, ওদের জিজ্ঞেস করুন আমাকে মন্দিরে ঢুকতে দেখেছে কিনা। তোমরা কি আমাকে দেখেছো? সে নিজেই প্রশ্নটা করল। সেপাইরা একটু থতমত খেল। দুজন বলল দেখেছে, দুজন জানায় বুঝতে পারছে না। অর্জুন কিছু করার আগে বাইরে কথাবার্তা শোনা গেল। সে ডিএফও সাহেবের গলা পেল। আজব ব্যাপার, এখানে এরকম একটা মন্দির আছে তা আমাকে কেউ জানায়নি। এত বড় ষড়যন্ত্র চলছিল এখানে। এসপি সাহেব কোথায়? এসপি মন্দির থেকে বেরোতেই অর্জুন তাকে অনুসরণ করলো। এসপির দেখা পাওয়া মাত্র ডিএফও বলে উঠলেন, আমার ডিপার্টমেন্টের যারা ওদের সাহায্য করেছে বলে প্রমাণ পাচ্ছেন তাদের স্বচ্ছন্দে গ্রেপ্তার করতে পারেন। সরাসরি প্রমাণ পাওয়া খুব মুশকিল, তবে দুজনকে ইতিমধ্যে আইডেন্টিফাই করা গেছে, আর তৃতীয়জন হলেন উনি। অবশ্য আপনার ডিপার্টমেন্টের লোক নন। আঙুল তুলে অর্জুনকে দেখালেন এসপি। আমার লোকের ওপর গুলি ছুটতে ছুটতে এই মন্দিরের ভেতরে এসে আশ্রয় নিয়েছিল। হঠাৎ ভানু ব্যানার্জির গলা শোনা গেল। অসম্ভব, মিথ্যে কথা, অর্জুন এমন কাজ করতেই পারে না, আপনি ভুল বলছেন। এসপি হাসলেন। আমার সেপাইদের জিজ্ঞেস করুন। ভানু ব্যানার্জি কিছু বলতে যাচ্ছিলেন, অমনি অর্জুন হাত তুলে বাধা দিল। সে এবার সেপাইদের দিকে ঘুরে দাঁড়ালো। যে লোকটা তোমাদের ওপর গুলি ছুড়ে এই মন্দিরে আশ্রয় নিয়েছিল তার চেহারার সঙ্গে আমার কি কোনো মিল আছে? একজন সেপাই বলল, ভালো করে লোকটাকে দেখারই সুযোগ পাইনি আমি। লোকটার পোশাক দেখেছো? হ্যাঁ, শার্ট প্যান্ট। অর্জুন দ্বিতীয়জনকে জিজ্ঞেস করতে সে জানালো, না না, কোট প্যান্ট। অর্জুন এবার এসপির দিকে তাকালো। বুঝতেই পারছেন উত্তেজনার সময় ওরা কি লক্ষ্য করেছে। ওই মন্দিরে আমি আগেই ঢুকেছিলাম, ওরা যাকে দেখেছে সে পরে ঢুকেছিল। এসপি বললেন, ওয়েল, তাহলে লোকটা গেল কোথায়? এরা বলছে কেউ মন্দির থেকে বের হয়নি, আর কোনো দরজা নেই মন্দিরের যে বেরিয়ে যেতে পারে। আর ওরকম একটা খুনি আপনাকে দেখে ছেড়ে দিল, বিশ্বাস করতে বলেন? তাছাড়া ওই রিভলভারটা আপনি কোথায় পেলেন? এখানে যখন এসেছিলেন তখন কি ওটা আপনার সঙ্গে ছিল? টিএফও বললেন, কারেক্ট। আসার সময় আপনি বারংবার বলেছিলেন খালি হাতে আসাটা উচিত হচ্ছে না। অর্জুন এক মুহূর্ত ভাবল, তারপর জিজ্ঞেস করলো, মিস্টার সোম কোথায়? ভানু ব্যানার্জি বললেন, মিস্টার সোমকে আমরা দেখতে পাইনি। এদিকের অবস্থা কি? এরা সবাই অ্যারেস্টেড, শুধু চাঁইদের ধরা যায়নি। অর্জুন বলল, এসপি সাহেব, কাল রাত্রে এদের কার্যকলাপ আবিষ্কার করার পর আমি আপনাদের সমস্ত ব্যাপার জানাই। যদি আমি আপনার লোকের ওপর গুলি ছুড়ব তাহলে সেটা করব কেন? প্রশ্নটা তো আপনাকেই করছি। এসপি খুব কায়দা করে হাসলেন। উত্তরটা দেওয়ার আগে আমার কথা মতো কাজ করুন। অর্জুন মন্দিরের ভেতরে দলটাকে নিয়ে এলো। দুজন সেপাইকে এখানে পোস্ট করুন। এটা একটা কাঠের প্ল্যাটফর্ম, খুললে নিচে যাওয়া যায়। যদি কেউ এখান দিয়ে বেরোতে চায় তাকে অ্যারেস্ট করতে অসুবিধা হবে না। অর্জুন দেখিয়ে দেওয়া মাত্র এসপি প্ল্যাটফর্ম তোলার চেষ্টা করলেন, কিন্তু ঠিক জায়গায় চাপ না পড়ায় সেটা উঠল না। ভানু ব্যানার্জি বলে উঠলেন, লোকটা কি এখান দিয়েই পালিয়েছে? অর্জুন মাথা নাড়ল। হ্যাঁ, আমাকে দেখতে পায়নি, পিছন থেকে ওকে আমি আঘাত করেছিলাম। পালাবার সময় রিভলভারটা পড়ে গিয়েছিল। এসপি খুব উত্তেজিত। তাই বলুন, চলুন এটা খোলা যাক। অর্জুন বাধা দিল। না, আসুন আমার সঙ্গে। সে দলটাকে নিয়ে এলো যে পথে সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসেছিল সেইখানে। পাথরটা এখনও সুড়ঙ্গের মুখ আড়াল করে রেখেছে। অর্জুন বলল, দুজনকে এখানে পোস্ট করুন। এটাও বেরোবার একটা মুখ। আমাদের এবার যেতে হবে মূল মুখটায়। এসপি তৎক্ষণাৎ চারজন সেপাইকে ব্যাপারটা বুঝিয়ে দু জায়গায় পাহারা দিতে আদেশ করলেন। অর্জুন মনে করার চেষ্টা করছিল ঠিক কোন জায়গা থেকে সে আদিবাসী লোকটিকে অনুসরণ করে সুড়ঙ্গে ঢুকেছিল। মাটির ভেতরটা ছিল অন্ধকারে ঢাকা, তার সঙ্গে ওপরের প্রকৃতির কোনো মিল নেই।
জায়গাটা চিনতে তার অসুবিধা হচ্ছিল। মিনিট 20 ঘোরাঘুরি করে অর্জুন ঠাওর করতে পারল। সে এসপিকে বলল, যদি এর মধ্যে ওরা বেরিয়ে না গিয়ে থাকে তাহলে তৃতীয় মুখটায় আমরা এসে পৌঁছেছি। ওরা জঙ্গল সরিয়ে এগোতেই শীষের আওয়াজ শুনতে পেল। এই শীষ অর্জুনের চেনা। সে পাল্টা শীষ দিল। একটু বাদেই অমলসোম বেরিয়ে এলেন জঙ্গলের আড়াল থেকে। তার পিছনে সেই আদিবাসী লোকটি। অর্জুনকে দেখে মুখ নিচু করল সে। এসপি উত্তেজিত হলেন। আপনি এখানে? আর আপনাকে আমরা খুঁজছি কেন? কোনো জরুরি দরকার ছিল? অমলসোম স্বাভাবিক গলায় জানতে চাইলেন। আশ্চর্য, আমরা এদের গ্রেপ্তার করতে এসেছি, তাই না? ঠিকই, কিন্তু সেটা তো করা হয়ে গেছে। অর্জুন, তুমি কি অন্য মুখগুলো বন্ধ করেছো? হ্যাঁ, 2টো মুখে লোক রাখা হয়েছে। ভালো, আশা করব চতুর্থ মুখ নেই। ডিএফও বলে উঠলেন, মানে? কার্বঙ্কলের মতো ব্যাপার হলে আরও মুখ থাকতো। এদিকটা আমরা বন্ধ করে দিয়েছি। এসপি সাহেব, এখন আপনার আসল অপরাধীরা মাটির তলায়। অমলসোম হাসলেন। এবার ওদের বের করতে হবে। অর্জুন খুব অবাক হয়ে গিয়েছিল। সে জানতে চাইল, অমলদা, আপনি কখন সুড়ঙ্গের হদিশ পেলেন? তুমি যখন এর সঙ্গে ঢুকলে তখনই। তারপর এ একা বেরিয়ে এলো এবং 3 জন মানুষ ভেতরে ঢুকে গেল পড়ি কি মরি করে। আমি তখন এই লোকটির সঙ্গে ভাব জমালাম। খুবই সাধারণ ব্যাপার। সুড়ঙ্গটা কত বড়? এসপি জানতে চাইলেন। অর্জুন বলতে পারবে। অমলদা অর্জুনের দিকে তাকালেন। অর্জুন জবাব দিল, অন্ধকারে ঠিক বুঝতে পারিনি, তবে বেশ বড়। এরকম একটা গোপন আস্তানা ওরা তৈরি করে রেখেছে তা আমি ভাবতে পারছি না। তৈরি তো এখন হয়নি। কালাপাহাড় করেছিলেন, কয়েকশো বছর হয়ে গেল। কিন্তু ওদের বের করতে হবে। ওহে, তোমরা কি করে গর্ত থেকে খরগোশ ধরো? অমলসোম লোকটিকে জিজ্ঞেস করতে সে জানালো ধোঁয়া দিয়ে কাজটা করে তারা। অমলসোম হাসলেন। বাহ, খুবই সরল ব্যাপার। অর্জুন, আমি তোমাকে গোড়া থেকেই বলে এসেছি এই কেস খুব সরল। নিন, আপনারা ধোঁয়া দেওয়ার ব্যবস্থা করুন। এই লোকটি সুড়ঙ্গের মুখ দেখিয়ে দেবে। ততক্ষণে আমরা একটু চারপাশে ঘুরে আসি। এসো অর্জুন, আর আসুন মিস্টার ব্যানার্জি। অমলদা পা চালালেন। অমলসোমের সঙ্গে এতদিন ঘনিষ্ঠভাবে থেকেও তাঁর অনেক আচরণের ঠিকঠাক ব্যাখ্যা অর্জুন এখনও পায়নি। এই মুহূর্তে সেটাই মনে হলো তাঁর। লোকগুলোকে ধরার ব্যাপারে আর কৌতূহলই যেন তার নেই। এসপি সাহেবরা কাজে লেগে গেলেন। অর্জুন আর ভানু ব্যানার্জি অমলসোমকে অনুসরণ করল। সেই বিশাল খাদ যেটা গতরাতে অর্জুন দেখে গিয়েছিল তার পাশে এসে দাঁড়ালো ওরা। কিছু সেপাই জনা 10-12 লোককে একটা জায়গায় দড়ি দিয়ে বেঁধে দাঁড় করিয়ে রেখেছে। 3টে মৃতদেহ চোখে পড়ল। অর্জুনের মনে হলো এদের দুজনকে গত রাতে সে দেখেছে। খাদটা যেটা খোঁড়া হয়েছে সেটা মন্দিরের কাছেই। অমলসোম সেদিকে তাকিয়ে বললেন, অর্জুন, এত বড় একটা কর্মকাণ্ড এখানে দিনের পর দিন চলেছে আর কর্তারা কেউ খবর পেলেন না। এদেশেই এটা সম্ভব, কিন্তু লোকটির বুদ্ধি আছে। ভানু ব্যানার্জি বললেন, এমন পাণ্ডববর্জিত জায়গার খোঁজ এরা পেল কি করে? পেয়েছে তা তো দেখতেই পাচ্ছি। হরিপদ সেন যেটা জানতেন না এরা তা জানতো, কিন্তু মন্দির থেকে এত দূরে কেন? সুড়ঙ্গের কথা ওরা জানতো। মন্দিরের গায়েই সুড়ঙ্গ। কালাপাহাড় নিশ্চয়ই সুড়ঙ্গের ভেতর সম্পদ লুকিয়ে রেখেছিলেন। তাহলে এখানে খাদ খোঁড়া হচ্ছে কেন? অমলসোম যেন নিজের সঙ্গে নিজে কথা বলছিলেন। অর্জুন বলল, এখানে কোনো বিল নেই অমলদা। সেটাও একটা রহস্য। কিন্তু ওরা জায়গা নির্বাচন করতে ভুল করেছে এটা কিন্তু মানতে পারছি না।
অমল সোম খাদের মধ্যে নেমে গেলেন। কিছুক্ষণ ঘোরাফেরা করে এসে বললেন, ধারণাটা ঠিক। এখানে একসময় জল ছিল। মাটির এত নিচে গুগলি আর শামুক চাপা পড়ে সচরাচর থাকে না। তোমার কি ধারণা ওরা গুপ্তধন পেয়ে গেছে? অর্জুন বলল, ওরা আজই এখান থেকে পাত্তারি গোটাবার কথা ভেবেছিল। আগামীকাল কাউকেই পাওয়া যেত না। তার মানে ওরা কাজ শেষ করেছিল। অমল সোম মাথা নাড়লেন। কাজ শেষ হয়ে গেলে এখানে পড়ে থাকার লোক এরা নয়। খোদ কর্তা ওগুলো নিয়ে আগে হাওয়া হয়ে যেতেন। চলো মন্দিরের ভেতরে যাই। অমল সোম এগোতে লাগলেন। দূরে জঙ্গলের মাথায় ধোঁয়া দেখা গেল। ওরা মন্দিরের ভেতর ঢুকে সেপাইদের দেখতে পেল পাহারা দিচ্ছে। অমল সোম মন্দিরের ইঁট পরীক্ষা করে বললেন, কালাপাহাড় নবদ্বীপের মন্দির স্পর্শ করেননি। এটির প্রতি অনুগ্রহ হলো কেন তাঁর? কোচবিহারের রাজাকে হারিয়ে এখানে এসে কেমন যেন হিসাব মিলছে না। তিনি কি নন্দলাল সেনের অনুরোধ রেখেছিলেন? অবশ্য হতে পারে। মন্দির গুঁড়িয়ে দিলে সম্পদ লুকিয়ে রাখার জায়গাটা পরে চেনা যাবে না, তাই। ভানু ব্যানার্জি বললেন, যে লোক অমন ছিল সে কেন মন্দিরের গায়ে সম্পদ লুকোতে যাবে? অমল সোম বললেন, মানুষটি খুবই বুদ্ধিমান। তিনি জানতেন কেউ ভাবতেও পারবে না অত সম্পদ মন্দিরের গায়ে কালাপাহাড় রেখে যেতে পারে। এখন আমার বিশ্বাস হচ্ছে কিছু যদি থেকে থাকে তাহলে ওই সুড়ঙ্গেই আছে। অমল সোম কথা শেষ করা মাত্র কাঠের প্ল্যাটফর্মে শব্দ হলো। ওরা সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে দাঁড়ালো। প্ল্যাটফর্মটা ধীরে ধীরে ঘুরছে। গর্তটা চোখে পড়ল। তারপর একটা হাত মাথা সন্তর্পণে বাইরে বেরিয়ে আসতেই সেপাইটা তার ওপর ঝাঁপিয়ে পড়ল। টেনে হিঁচড়ে তাকে বাইরে বের করে আনা মাত্র নিচ থেকে গলা ভেসে এলো, কে হলো শরৎ? এনি প্রবলেম? শরৎ নামের লোকটাকে কথা বলতে দেওয়া হচ্ছিল। নিচে থেকে কাশির আওয়াজ পাওয়া গেল। লোকটা আর থাকতে পারছিল না। অর্জুন এখানে দাঁড়িয়েই ধোঁয়ার গন্ধ পেল। মিনিট তিনেকের মধ্যেই আরও একজন বন্দী হলো। ওদের মন্দিরের বাইরে নিয়ে যাওয়া হলো। ভানু ব্যানার্জি এবং সেপাইরা তৃতীয় জনের অপেক্ষায় রইলেন। বন্দী দুজনের দিকে তাকিয়ে মনে হলো এরা বেশ দুধে ভাতে ছিল। হাত বেঁধে মাটিতে বসিয়ে রাখা হয়েছে ওদের। অমল সোম জিজ্ঞেস করলেন, আপনাদের মধ্যে কার উপাধি সেন? লোক দুটি নিজেদের দিকে তাকালো। অর্জুন দেখল যে লোকটিকে সে আঘাত করেছিল সে এদেরই একজন। অমল সোম ঠান্ডা গলায় বললেন, জবাব দিন। আমরা কেউই সেন নই, একজন উত্তর দিল। সেন কোথায়? নিচে। আপনারা ওর পার্টনার? হ্যাঁ। সম্পত্তি পেয়েছেন? না। সে কি, এত খোঁড়াখুঁড়ি খুনোখুনি? লোক দুটো চুপ করে রইল। অমল সোম বললেন, চুপ করে থেকে কোনো লাভ হবে না। আপনারা একের পর এক খুন করেছেন। এখানে জায়গাটা আদিম করে তুলেছিলেন। এসপি সাহেব ঠিক সেই কাজটা করতে পারেন। কালাপাহাড়ের সম্পত্তি কোথায়? একজন বলল, নিরাপদ জায়গাটা ঠিক বেছেছিল কিন্তু কিছুই পাওয়া যায়নি। নিরাপদকে? যিনি মাটির নিচে আছেন? হ্যাঁ। আপনারা শিলিগুড়িতে যাওয়ার সময় আমাদের লিফট দিয়েছিলেন, মনে আছে? গুড। হরিপদ সেনকে খুন করে কে? আমি জানি না। বাজে কথা, বিশ্বাস করি না। আমরা যাওয়ার আগেই খুন হয়েছিল হরিপদ সেন। নিরাপদ সেন তখন কোথায় ছিল? শিলিগুড়িতে। সে আপনাদের কিছু বলেনি? না, তবে হরিপদ খুব বাগড়া দিচ্ছিল। অথচ ওর কোনো রাইট নেই কালাপাহাড়ের সম্পত্তির ওপর, সেটা আছে নিরাপদর। কেন? হরিপদর দাদু তাকে অধিকার দিয়েছেন। মিথ্যে কথা। হরিপদর যিনি দাদু তিনি নিরাপদেরও দাদু।
তিনি আমাদের এই জায়গার কথা বলেন, হরিপদকে বলেননি। আপনারা বলছেন এই জায়গার কথা তিনি জানতেন? হ্যাঁ, কারণ তিনি নিজে এসে কয়েকবার খুঁজে গিয়েছেন, পাননি। ওর বাবাও এসেছিলেন। নন্দলাল সেনের প্রতিটি বংশধর এসে ফিরে গিয়েছে বিফল হয়ে। এবার আমরা তাই তৈরি হয়ে এসেছিলাম। আপনারা কিছু পাননি? না, ওই কিছুই ছিল না এখানে। মানে? গতরাতে আমরা আবিষ্কার করি সম্পদ এখানে নেই। 10টা লোহার বাক্স পাওয়া গিয়েছে ওই খাদে। ভাঙাচোরা মাটিতে পোঁতা ছিল কয়েকশো বছর ধরে। নিরাপদ ঠাকুরদা লোহার বাক্সর কথা বলেছিলেন। কে নিয়েছে সম্পদগুলো? নিরাপদ বলেছে স্বয়ং কালাপাহাড় নিয়ে গেছে। পুরীতে নন্দলাল সেন উধাও হয়ে যাওয়ার পর লোকটা বোধহয় সন্দেহ করেছিল। এর কোনো প্রমাণ আছে? না, নেই। তবে লোহার বাক্সগুলো দেখলে বোঝা যায় ওগুলো কয়েকশো বছর মাটির নিচে পোঁতা ছিল। ওই জায়গাটা আপনারা খুঁড়লেন কি করে? কাগজে লেখা ছিল দুর্ভেদ্য জঙ্গল, বিশাল বিল, শিব মন্দির, মন্দির থেকে 20 হাত দূরে বিলের ভেতরে ডুবতে হবে। মাটি পরীক্ষা করে আমরা কোথায় বিল ছিল জেনেছি। অমল সোম অর্জুনের দিকে তাকালেন। হরিপদ সেন যে কাগজ দিয়েছিলেন তাতে শেষ লাইনটা ছিল না। অর্জুন জিজ্ঞেস করল, হৈমন্তীপুর বাগানে এমন ত্রাস সৃষ্টি করলেন কেন? এত খুন কেন করতে হলো? ওটা নিরাপদের প্ল্যান। ও বাগানটাকে কিনতে চেয়েছিল কাজের সুবিধা হবে বলে। মিসেস দত্ত বিক্রি করতে চাননি। বাগান চালু থাকলে এত নিঃশব্দে কাজ করা যেত না, কিন্তু কোনো লাভ হলো না। লোকটা নিঃশ্বাস ফেলল। আপনার নাম কি? শরৎচন্দ্র রায়। আপনার? গৌরাঙ্গ দাস। নিবাস? পুরী। ঠিক এই সময় মন্দিরের ভেতরের সেপাইরা চিৎকার করে উঠল। অর্জুন ছুটল। তারপরই গুলির শব্দ। মন্দিরে ঢুকে অর্জুন দেখল প্ল্যাটফর্মটা খাড়া হয়ে আছে, আর সেখান থেকে গলগল করে ধোঁয়া বের হচ্ছে। সেপাইরা নাক চাপা দিয়ে ছুটে বেরিয়ে গেল। বাইরে এসে জিজ্ঞেস করতে জানা গেল একজন নিচ থেকে ওপরে আসতে চাইছিল, কিন্তু চিৎকার করতেই সে আবার নিচে নেমে গিয়েছে এবং তারপরই গুলির শব্দটা ভেসে আসে। ঘণ্টাখানেক বাদে ধোঁয়া বন্ধ হলে সেপাইরা নিরাপদ সেনের মৃতদেহ নিচে থেকে তুলে নিয়ে এলো। অত্যন্ত সম্ভ্রান্ত চেহারা, নিজের মাথায় নিজেই গুলি করেছেন তিনি। অমল সোম অপেক্ষা করতে চাইলেন। নদী পার হয়ে গেলে বেশি হাঁটতে হবে বলে আবার জঙ্গলের পথ ধরতে চাইলেন না, কিন্তু ভানু ব্যানার্জি কষ্টটা করতে দিলেন না। তিনি এর মধ্যে নিরাপদর জিপ আবিষ্কার করে ফেলেছেন। জঙ্গলের আড়ালে সেটা লুকোনো ছিল। ডিএফও এবং এসপি সাহেব বন্দি এবং মৃতদের ব্যবস্থা করতে গেলেন পিছনে। সুভাষিনী চা বাগানে যাওয়ার পথে জিপটা চালাচ্ছিলেন ভানু ব্যানার্জি। অমল সোম চোখ বন্ধ করে বসেছিলেন। হঠাৎ ভানু ব্যানার্জি বলে উঠলেন, এত করে কি লাভ হলো? চোখ বন্ধ অবস্থায় অমল সোম বললেন, যারা করে তারা এটা বুঝতে চায় না। এটাই ঘটনা, কিন্তু আমি ভাবছি অন্য কথা। অর্জুন জিজ্ঞেস করল, কি? হরিপদ সেন আমাকেও বিশ্বাস করেননি। উনি চোরের ওপর বাটপারি করতে এসেছিলেন। আসল বাটপারি কে করেছে বুঝতে পারছো? ভানু ব্যানার্জি বললেন, নিরাপদ সেন? না, কালাপাহাড়। লোকটা কাউকেই বিশ্বাস করতো না। এই বেচারারা কয়েকশো বছর ধরে সেটাই বুঝতে পারেনি। অমল সোম আবার চুপ করে গেলেন। তাঁর চোখ বন্ধ। অর্জুন দেখল নীলগিরির জঙ্গল ক্রমশ পিছনে চলে যাচ্ছে। আজকের গল্প কালাপাহাড় এখানেই শেষ। পরবর্তী কোনো পর্বে আবার হাজির হয়ে যাব নতুন কোনো গল্প নিয়ে। সুপ্রিয় শ্রোতারা, যদিও কোনো ধরনের গল্প আমাদের কাছ থেকে শুনতে চান, তাহলে আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আমরা চেষ্টা করব পরবর্তী কোনো এপিসোডে সেই গল্পটি পড়ে শোনাতে।
সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর শুনতে থাকবেন গল্পবাবুর আসর। নমস্কার।